ওইটা আমার কাছে অনেক দূর, প্রায় 60 টাকা রিক্সা ভাড়া। উনি বলতেছে যে বাসায় চলে যায়, এত দূর থেকে আসছ, ভালো খরচ নেই, জলদি বাসায় চলে যা। তা আমি তো অবাক হয়ে গেছি, কি বাবা আপনি কি বলতেছে, আমি তো বুঝতেছি না। তোরা কিচ্ছু বুঝার বাকি নাই, তুই বাসায় চলে যা, যা বুঝার উপর আল্লাহ বুঝবো। তা আমি ওইখানে তোবা কাইটা আল্লাহ মাপ চায়া দোয়া পয়রা শরীরে ফুদিয়া আল্লাহ আমার হয়তো ভুলিছে, এমন কোনো জায়গায় যেন আমার উচিত না, আমার ক্ষমা করেন। আমি ওইখানে মাপ চাইছি, আমার মাপ করেন, আমি ভুল করছি, আমি চলে যাবো বাসায়, এখনই চলে যাবো। আমি লগলো চলে এসে পড়ছি। আসলে এরকম হয় যে আপনি আসলে ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকলে যেটা হয় যে এমন কিছু জায়গা আছে যেখানে আমাদের যাওয়া উচিত না। কিছু কিছু জায়গা আছে ওই নেগেটিভ এনার্জি গুলো এত শক্তিশালী থাকে যে এখানে আপনার যে কোনো সমস্যা হইতেই পারে। তো ওই জায়গাগুলোতে একটু খুব সাবধান থাকাটা জরুরি। তো যাই হোক ফাহিম ভাই, এই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স যেটা আপনি আজকে আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই। সময়ের সাথে সাথে আজকে দুজন অতিথির ঘটনা কিন্তু আমরা শুনে ফেলেছি। সো এবার আসুন আমরা মূল ঘটনায় যাই, এই হন্টেড প্লেসের ঘটনায়। আজকে আমরা ঠিক যেই বাগানটাতে আছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেই গেস্ট হাউসটাও দেখা যাচ্ছে। আজ থেকে প্রায় বছর দেড়েক আগে মনে হয় এটার সূত্রপাত হয়। হঠাৎ করে রাতের বেলা গেস্ট হাউসের যারা বর্ডার রয়েছে, মানে যারা অতিথিরা ওঠে, রাতের বেলা নাকি অনেক শব্দ, চিৎকার চেঁচামেচি শুনতে পায়। কর্তৃপক্ষ প্রথমে বিষয়টা টের পায়নি, পরবর্তীতে দেখলো যে না আসলে এই শব্দ হচ্ছে। এক রাতের বেলা তাদের যে সিকিউরিটির এরা রয়েছে ওদের বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে, কিন্তু তারা কোনো ধরনের কোনো শব্দের অস্তিত্ব পায় নাই। তো তারা আবার চলে আসে। ওই রাতের থেকে যেটা হয়, যতজন সিকিউরিটি গার্ড ওখানে গিয়েছিল তাদের মধ্য থেকে একজন খুব অ্যাবনর্মাল আচরণ শুরু করে এবং মানে পাগলের মতো প্রায় হয়ে যায়। মনে হয় যে সে তার নিজের মতো নেই, অন্য কিছু তার উপর ভর করেছে। তো একটা পর্যায়ে সে মানে খুবই অসুস্থ হয়ে যায় এবং তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে অনেক দিন চিকিৎসার পর নাকি সে কিছুটা সুস্থ হয়েছে, যদিও সে আর এই এলাকায় আসেনি। ওই দিন রাতে আরও যে দু একজন সিকিউরিটি গার্ড গিয়েছিল তাদেরও প্রবলেম দেখা দিতে শুরু করে। কিন্তু এরও পরে যেটা হয় যে ঠিক এই রাবার বাগানের এখানে কিছুদিন পরে একটা লাশ পাওয়া যায় এবং লাশটা এই যে গ্রামের বাসিন্দারা রয়েছে তাদেরই মধ্য থেকে কোনো একজনের একটা লাশ পাওয়া যায়। খুবই বীভৎসভাবে নৃশংসভাবে খুনের ঘটনা ছিল এবং মানুষের মাঝে কথিত আছে যে এই খুনটা কোনো মানুষের দ্বারা খুন না। তাদের বিশ্বাস যে ভৌতিক কোনো কিছু একটা ঘটেছে এবং এরপর থেকে মানুষজন খুব সহজে ওখানটাতে যেতে চায় না। এই খুনের পর থেকে নাকি এখানে চিৎকার চেঁচামেচি এই ধরনের জিনিস আরও বেড়ে গেছে এবং অনেকে নাকি দিনের বেলা ওইখানে গেছে, বিভিন্ন জিনিস তাদেরকে আঘাত করেছে। কেউ কেউ মানে পাগলের মতো হয়ে গেছে। দু একটা ঘটনা নাকি এলাকায় ঘটেছে। মানুষ যদিও আপনি এলাকায় কিন্তু মানুষজন খুব সহজে খুঁজে পাবেন না, দূরে দূরে ঘর বাড়ি এবং অনেক মানে অর্থনৈতিক সীমার অনেক নিচে বাস করে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। তারা খুব একটা ওনার সাথে কথা বলতেও চাইবে না। সো তাদের মাঝে একটা ভীতি কাজ করে ইনফ্যাক্ট। এবং যারা এই গেস্ট হাউসটা চালায় তারাও তাদের বর্ডারদের কাছ থেকে একটা পর্যায়ে এত কমপ্লেন পেয়েছে, শেষ পর্যন্ত তারা কিছুদিন আগে নাকি এখানে একজন হুজুর আনিয়েছে, পুরো বাগানটা ঘুরে দেখিয়েছে এবং হুজুর দুটো গাছ কেটে ফেলার ব্যবস্থা করেন এবং এটা খুবই এমনভাবে কাটতে হবে যেন মাটি থেকে উপরে, এবং এই গাছের কাঠ কেউ যেন ব্যবহার না করে, গাছের কাঠগুলো পুড়িয়ে ফেলতে হবে এবং সেই প্রসেসই হয়েছে। তো এখন নাকি কিছুটা কিউর হয়ে গেছে, তারপরও কিছুটা রয়ে গেছে। কিছুদিন আগেও নাকি একজন ভয় পেয়েছিল। তো যাই হোক, এইগুলো শুনেই আমরা ইন্টারেস্টেড হয়েছি আজকের এই জায়গাটিতে আসার জন্য। তো এখনো পর্যন্ত আমাদের যে ফিলিংস সেটা হচ্ছে যে আমরা ভয় পাচ্ছি ডেফিনেটলি, এই এনভায়রনমেন্টের ভয়। কিন্তু আমরা কোনো কিছু এখনো শব্দও শুনতে পাইনি, কিছু দেখতেও পাইনি। কিন্তু হ্যাঁ, জন্তু জানোয়ারের শব্দ আমরা শুনেছি, যে শেয়ালের ডাক শুনেছি। যাই হোক, আজকের এই রাবার বাগান থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন আপনাদের সঙ্গে যোগ দেবে স্টুডিও থেকে আরজে কিবরিয়া এবং রেজা ভাই ট্যারোট সেগমেন্টে। মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে বেশ কিছু ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি করবার জন্য। ডর এখন অন্যদিকে টার্ন করবে। স্পেশাল সেগমেন্ট শুরু হচ্ছে ট্যারোট কার্ড রাউন্ড উইথ রাব্বি রেজা। এই বিষয়গুলো বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। প্রিয় শ্রোতা, ঠিক রাত 12টায় ফিরবো রেজা ভাইয়ের সাথে। আশা করছি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। ডর কাজ
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানে আইছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলান তো আমি বেশি না, হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের সাথে কি যে মজা পাইলো। কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। আমি কল্পনাতে স্বপ্ন গড়ে সাজাই মনের ক্যানভাস, প্রকৃতির রূপে দোলায় মনে জাগে খেয়াল। আমি শিল্পীর তুলিতে রাঙাই আমার ঘরের দেয়াল। এভাবে আপনার ঘরের দেয়াল আর শিল্পের ছোঁয়াকে বাঁধুন এক সুতোয়। বার্জার ইলিউশনসের 9টি ক্যাটাগরির 90টিরও বেশি ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের ডিজাইন। বার্জার ইলিউশনস, ইন্সপায়ারিং ইমাজিনেশন। ঘড়িতে অ্যালার্ম বাজে ক্রিং ক্রিং, সকাল সকাল ফ্রি ফেসবুকিং। সকাল 6টা থেকে 10টা দেশ জুড়ে হবে সব শেয়ারিং। এখন সকাল মানেই বাংলা লিঙ্কে চলবে ফ্রি ফেসবুকিং, কারণ প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত ফেসবুক একদম ফ্রি। জাস্ট ডায়াল *5000*111#। বাংলা লিঙ্ক। ভিশন সিলিং ফ্যানের স্নিগ্ধ ও মিষ্টি বাতাস আপনাকে উড়িয়ে নেবে এমন এক স্নিগ্ধতার মাঝে, যেখানে বাতাস আপনাকে নিয়ে খেলবে, গুনগুন করে গাইবে গান। এর শীতল আবেশ ধরিয়ে দেবে কাঁপন। ভিশন সিলিং ফ্যানের প্রায় 100% কপার কয়েল ও হেভি অ্যালুমিনিয়াম ব্লেড দেয় অধিক ও শীতল বাতাস। ভিশন সিলিং ফ্যান, উড়বে ঘর, উড়বেন আপনি। ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানে আইছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলান তো আমি বেশি না, হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের সাথে কি যে মজা পাইলো। কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। হিপ হিপ হুররে, ফোনটা ধরো, মজা করে নেতে ভিডিও দেখো। লাইক যখনই প্যাচে জিলাপি, চলুক ভিডিও ফেসবুক আর সেলফি। অনেক অপডেটের কথা শুধু চলছে, সবাই সবাইকে কত কিছু বলছে। স্যামসাং ফোন আজকে কেনা তুমি ফেলো, কাউন্টফুল বোনাস নিয়ে রবি চলে। রবির 1 নম্বর ডিজিটাল ভিডিও নেটওয়ার্কে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের নির্দিষ্ট স্মার্টফোনের সর্বোচ্চ 15 জিবি ইন্টারনেট, সাথে থাকছে 900 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে ও 300 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত robi.com.bd। রবি, তৈরি করছি নাম্বার 1 নেটওয়ার্ক। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। It's ABC Radio, on air 24/7. Tune in. RFL ওয়াটার পাম্প টাইম চেক। সময় এখন রাত 12টা। RFL ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ডে। ইব্রাহিম ভাই, একটা ব্যাপার আমি সবাইকে বলতে যাচ্ছি, যে মাদ্রাসাটা আমরা যাব সেই মাদ্রাসার প্লেস এবং কোথায় সেটা আমরা বলতে যাচ্ছি না। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ইনবক্স আসছে। মানে আপনি আগামীকাল শুক্রবারের যে ফেসবুক লাইভ কথা বলছেন, ফেসবুকের লাইভ শুক্রবার ঠিক 11:50 আমরা আমাদের পেজে পাবেন, .tarot পেজে লাইভটা দেখবেন। কারণ হচ্ছে আমি বলবো আমার জীবনে আজকে কিব্রাহিম ভাই তো আমার সাথে অ্যাড হয়েছে এইসব ব্যাপারে, তো আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হবে এটা। কারণ আমি ফোন কল, যেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, ফোন কলটা যেটা কিব্রাহিম ভাই পোস্ট করছে .tarot পেজে, আমার ভয়েসটা আছে, শুধু মহিলার ভয়েসটা নাই। যতটুকু আমি টের পাইছি কথা বলে বা বিভিন্ন অশুভ সংকেত পেয়ে, যেটা আমার জন্য ভেরি ডেঞ্জারাস। আমি জানি না আমি পারবো কিনা মুক্ত করতে, আমি নিজেও কনফিউজড। একটা কথা খেয়াল রাখবেন, বিকাল থেকে মানে জুম্মার নামাজের পর থেকে প্রতিটা ক্ষেত্রে আপনার লাইভে থাকবো। আমাদের এই ডর পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমি পেজের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, www.facebook.com/dortarot। বানানটা হবে ঠিক এরকম, DAARTAROT .tarot। এটা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, যেটাতে 1 লাখের উপরে লাইক আছে, সেটা আসল পেজ, বাকিগুলো নকল পেজ। তো আমরা শুরু করছি এবং আজকে একটা স্পেশাল এপিসোড। ইভেন ডরে সবসময় স্পেশাল হলো ডরের ট্যারোট কার্ড, এবং তার মধ্যে আবার স্পেশাল কজ আজকে রেজা ভাই এবং রেজা ভাইয়ের ওয়াইফ তিথি ভাবি দুজনই একসঙ্গে আছেন, এবং আমরা এখানে যেই ঘটনাটার আজকে এখানে উপস্থাপন করতে যাচ্ছি সেটা ইজ অ্যাবসলিউটলি সায়েন্টিফিক্যালি এবং প্যারানরমাল দুটো জায়গা থেকেই একটু ভাবার মতো। কিন্তু সে বিষয়টা কি, সেটার জন্য আমাদের পুরো স্টোরিটা রিভিল করতে হবে। আমাদের সঙ্গে যেই মানুষটি এখানে তার জীবনের যে ঘটনাটি ঘটে গেছে, প্যারানরমাল ঘটনা, যিনি উপস্থাপন করবেন তার সঙ্গে আমরা একটু পরিচিত হব। আমি ইভেন ফেসবুক লাইভে তার পরিচয় করিয়ে দিয়েছি। ভাই, আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ আবির হোসেন। আবির হোসেন, আবির ভাই আজকে আমাদের সঙ্গে আছেন। রেজা ভাই, আপনি একটু হাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আছি। রাইট, ভাবি একটু হাই বলে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে বলে দিই, আজকে কিন্তু তিথি আমার সাথে আসছে, আর ও একেবারেই আমার অপোজিট। সে আমার কোনো কিছু সে বিলিভ করে না, বাট যখন সে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে, বাসায় প্যারানরমাল সমস্যা দেখে, তখন সে আবার ভয় পায়। তাকে আমি ঠিক করতে পারিনি আজ পর্যন্ত। আমি জানি না, আমি যত শিক্ষিত হই না কেন, আমি যত রিসার্চ করি না কেন, আমি যদি আরো 50 বছর রিসার্চ করি, তাতেও আমি মনে হয় না তিথিকে ঠিক করতে পারবো। ওকে, না, এখানে একটা ব্যাপার আছে, চুম্বকের বিপরীত মেরু সবসময় আকর্ষণ করে, সময়ের সবসময় বিকর্ষণ করে। সো একজন যদি পজিটিভ হয়, আরেকজন নেগেটিভ হওয়াটা বোধহয় বেটার। ইভেন ওনাকে স্যাটিসফাইড করার জন্য আপনার যে চেষ্টাটা, এই চেষ্টাটাও আমার মনে হয় যে সারা জীবন ধরে চলতে থাকলে আমার মনে হয় এটা একটা মজা, আসলে আমার জন্য মজা। ওকে বুঝানো বা ওকে সবসময় বুঝাই বলা যে তিথি ওখানে যাবা না, ওখানে ওই জায়গা খারাপ। তারপর সে যায়, গিয়ে তারপরে ক্ষতি হয়, ক্ষতি হওয়ার পর সে আসে, এসে বলে রাব্বিতে ক্ষতি হলো না। কিন্তু আপনার সাথে আরো একজন আছে যে বিলিভ করে না, সেই মানুষটা হচ্ছে। আচ্ছা, আপনি তো একজন আছেন কি ভাই, তো আর বিলিভ করেন না। আমার কিছু জিনিস আছে খুব ভালো লাগে, যেমন আপনি যখন একটা মানুষকে দেখে যেটা জানারই কথা না সেটা আপনি বলে দিচ্ছেন। আমার কাছে প্রথম মনে হতো যে এই লোকটা নিশ্চয়ই আপনার পেজে আপনার সঙ্গে যোগাযোগ করেছে, আপনি তাকে স্টাডি করেছেন, তারপরে এসে রেডিওতে এরকম করছেন। কিন্তু অত্যন্ত আশ্চর্য হলো সত্য, 4-5টা এপিসোড যাওয়ার পরে আমি দেখলাম যে আমি যেটা গেস করেছি সেটা সম্পূর্ণরূপেই ভুল। কারণ কিছু মানুষ আছে যাদের সঙ্গে রেজা ভাইয়ের কোনোভাবে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, যাদেরকে আমি নিয়ে এসেছি, এবং রেজা ভাই তাদের সম্পর্কে অনেক কিছুই বলে দিচ্ছে। হয়তো এটা কোনো বিশেষ ক্ষমতা যেটা রেজা ভাইয়ের মধ্যে আছে, এবং এটা হয়তো সায়েন্টিফিক্যালি সম্ভব, আই ডোন্ট নো। না, কিন্তু আমি বলবো আমার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আল্লাহ তাআলার। আমি শুধু চেষ্টা করি বা যে কোনো সমস্যাগুলো সমাধান করার শুধু চেষ্টাটাই করি, এর বাইরে কিছুই না। আমি কোনো বাবা না, কোনো হুজুর না, কোনো পীর সাহেব না, আমি খুবই সাধারণ মানুষ আপনাদের মতোই। আচ্ছা, আমি এখানে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে ও যখন আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে ডিসকাস করি, সারাদিন সব কাজ ডিসকাস করার পরে যখন আমরা ঘুমাতে যাই, তখন অনেক সময় আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড কিন্তু বিজি, তার পড়াশোনা এসব ব্যাপারে জানা সবকিছু নিয়ে। আমি বলবো না যে সে প্যারানরমাল কিছু জানে, বাট আমি বলবো যে সে এগুলো নিয়ে গবেষণা করে, এগুলো নিয়ে চিন্তা করে, এই জন্যই সে একটু ওয়াইজ হয়েছে এই ব্যাপারে, নাথিং এলস। রাইট, আপনার জায়গা থেকে তাহলে কিছুটা হলো স্বীকৃতি আছে, এটা কিন্তু খারাপ না। আচ্ছা, আমি একটা বিষয় বলি, আমরা সিলেট যাচ্ছিলাম, ওর চাবির ঝোটাটা পাচ্ছে না, মানে আমরা জাস্ট বেরোবো, ওই চাবিটা হচ্ছে আমাদের বাসার মূল চাবি। তো এরপরে কি হয়েছে তিথি একটু বলো। হ্যাঁ, এরপরে আমি পুরো ঘর খুঁজলাম। আমাদের নিজেদের বিল্ডিং এর 4 তলায় আমার শ্বশুর শাশুড়ি থাকেন, আর 3 তলায় আমরা থাকি। তো আমি 4 তলায়ও খুঁজলাম, 3 তলায়ও খুঁজলাম, কোথাও পাচ্ছি না। তো আমি ওর কাছে এসে বললাম যে রাব্বি, আমি তোমার কাছে কখনো কিছুর জন্য আসি নাই, আজকে আমার চাবি হারায় গেছে, টাইম দিলাম যে 5 মিনিটের মধ্যে আমাকে খুঁজে দিতে পারো, তাহলে আমি ফেসবুকে তোমাকে নিয়ে একটা পোস্ট দিব। রাইট, সে পোস্টটা আমরা দেখেছিলাম। পোস্টটা হবে, আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম, আমি মানবো যে হ্যাঁ, হি ইজ রিয়েলি ওয়াইজ। সে আমার কাছ থেকে এই ধরনের কথা শুনলে খুব এক্সাইটেড হয়ে যায়, সে লাফ দিয়ে উঠে বলে যে তুমি মানবা তো। তখন দেখলাম যে সে পুরো ঘরে কিছুক্ষণ চুপচাপ হাঁটলো,
হেঁটে এদিক ওদিক তাকালো, তাকে এসে 4 তলায় উঠে গেল। 4 তলায় উঠে সে 1-1.5 মিনিটের মধ্যেই সে আমার চাবিটা সহ নামলো। এখন সে কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে আমাকে কিছু বলে না। যাই হোক, আমি একটা মুচকে হাসি দিলাম, আমি ফেসবুকে জাস্ট পোস্টই দিলাম, আর ওকে আর কিছু বলি না। মনে হতে পারে 4 তলায় আমি এটা আগে থেকে দেখে আসি। হ্যাঁ, আমি ওকে পরে এটাই বলছি যে 4 তলায় হয়তো তুমি আগে থেকে। তারপর ও চাবি টাবি নিয়ে এত বেশি জানার কথা না, কারণ মন ভোলা মানুষ, ঘরের কোথাকার চাবি কোথায় আছে বা ঘরের কোন জিনিস কোথায় আছে সে জানেও না। চাবির ব্যাপারটা চাবি কোথায় রাখি মাঝে মাঝে খুঁজে পাই। হ্যাঁ, ওর সবকিছু আমাকেই খুঁজে দিতে হয়। সো চাবি সে 4 তলায় রাখবে এটা অবশ্য মানাও যাচ্ছে না, আবার মনে হয় আবার রেখে আসতে আসলে জানি না। আমরা এরপর থেকে চাবি হারিয়ে গেলে আপনারা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন এবং রেজা ভাই তার সমস্যার সমাধান দিয়ে দিবে। ফাইন, আমরা যে কারণে আজকে এপিসোডটাকে স্পেশাল বলছি সেদিকে আমরা একটু অগ্রসর হতে পারি। আবির ভাই, আমরা শুরু করি। আপনি আমাকে একটু বলেন, মানে টু দা পয়েন্টে, যেটা হচ্ছে যে গলার যেই আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটাতে বোধহয় বহুত দিন যাবত নল ঢোকানো ছিল, তাই কি? হ্যাঁ, এখানে একটা পাইপ ঢোকানো ছিল। পাইপটা হচ্ছে, ঘটনাটা জন্মটা হলো কিভাবে? আবির কিছু বলার আগে আমি কিছু বলতে চাই। জি। আমরা জানি সকল জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জি। তো আমরা যখন জানি মানুষ মারা যায়, তখন তাকে মাটিতে দাফন করা হয় অথবা আগুনে জ্বালানো হয়, অথবা অনেক বেওয়ারিশ লাশ থাকে সে নদীতে ফেলে দেওয়া হয়, বা যুদ্ধের সময় অনেক কিছু হয়েছে। তো মানুষ মারা যায়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চরম সত্য। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় মানুষ মারা গেছে মানে ডেড, আমরা জানি মানুষ মরার পরে 30 সেকেন্ড ব্রেন অ্যাক্টিভ থাকে, 30 সেকেন্ড পরে ব্রেন মারা যায়। তো কেউ যদি 30 সেকেন্ডের বেশি সময় মারা যায়, তো তারপরে সে কখনো ব্যাক করতে পারে না। নর্মাল ডাক্তাররা বলে মিরাকেল বলে, কিন্তু এটা বিলো 30 সেকেন্ড, 30 সেকেন্ডের আগে মিরাকেলটা হয়। 30 সেকেন্ড পার হয়ে গেলে মিরাকেল সম্ভব না। ওর ক্ষেত্রে যেটা হয়েছে 30 সেকেন্ড পার হয়ে গেছিল অলরেডি, সেটাই সে আজকে বলবে। সে মৃত্যু থেকে ব্যাক কিভাবে আসলো শুনি। ঘটনাটার জন্মটা কিভাবে হয়েছে সেটা আমরা পরে না জানবো। আমরা যতদূর জানি আপনি একটা লম্বা সময় পর্যন্ত কোমাতে ছিলেন। 11-12 দিন কোমায় ছিলাম। 11-12 দিন, এবং ওই সময় ধরে নেওয়া হয়েছিল যে আপনি আর ব্যাক করবেন না। ডাক্তার তো ক্লিনিক্যালি ডেট বলেছিল। শুরু করতে গেলে ভাই একবারে শুরু থেকে শুরু। জি, বলুন। কারণ স্টার্টিংটা নর্মাল একটা ব্যাপার থেকে, অনেকদিন যাবতই রেজা ভাইয়ের সাথে আমার পরিচয় আছে পার্সোনালি। জি। তো আমি আসা যাওয়ার মধ্যেই থাকি বাসায়। এটা আরো এখন থেকে 3-4 বছর আগের কথা বলতেছি আমি। ভাইয়া তখন ট্যারট কার্ড নিয়ে বেশ স্টাডি করতো। তো বেশিরভাগ সময় আমি ট্যারট চেক করতাম, মানে আমাকে দিয়ে চেক করতো বিভিন্ন কিছু, দেখতো হয় কিনা, মিলে কিনা, এটা ওইটা। অনেকবার অনেক কিছু মিলছেও। তো একটা পার্ট ছিল এখানে ব্ল্যাক ম্যাজিক্যাল পার্ট, যেটা কখনো সে করতে রাজি না। শুনছিলাম ওর কাছে কিরকম কি পসিবল। তো একটা ক্ষেত্রে বলছিল যে টাকা পয়সা অনেক পাওয়া সম্ভব, কথায় ব্ল্যাক ম্যাজিক করে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করা, গল্পে। তো আমার জিনিসটা ভিতরে ছিল আর কি। বাট হঠাৎ একদিন একটা ফোন কিনবো চিন্তা করলাম। যারা ব্ল্যাক ম্যাজিক করেন কিংবা যারা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আছেন তাদের জন্য আজকের এপিসোডটা স্পেশালের পরেও আমি বলবো যে মোর স্পেশাল। প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। জি, বলুন। তো আমি ফোন কিনবো চিন্তা করলাম। ফোনটা 3 বছর আগে, বেশ এক্সপেন্সিভ ফোন, নিয়ার অ্যাবাউট 30-40 হাজার টাকা হবে। অনেক টাকা। বাসায় চাইছিলাম, দেয়নি। দিছে, কিন্তু সেটা ওই পরিমাণ না। আচ্ছা। তা আমি ওই টাকাটা আর নেই যে আমার যেটা দরকার সেটা যদি না হয় তাহলে কি দরকার, নিবই না। তো আমি ভাইয়ার এখানে চলে আসলাম। আইসা ভাইয়ার বললাম যে একটা মোবাইল কেনা দরকার। ও ওই ফোনটা ইউজ করতো। জি। কাছ থেকে দেখেই মন চাইছিল। বললাম যে এরকম একটা ফোন কিনবো, এখন তুমি যদি একটু ব্যবস্থা করে দাও। তুমি ব্যবস্থা বলতে কিভাবে কিনে দিতে হবে বা কিছু এরকম? আমাকে না, একটু যদি ট্যাট করার মাধ্যমে যদি আমাকে দিতে পারো, আমি টাকা পাবো, টাকা দিয়ে আমি কিনবো। ওকে। তো বললো যে সরি, এটা পসিবল না। তাই বললাম যে ভাইয়া পসিবল না, কিন্তু আমার তো লাগবেই, মানে আমি একটু না ছাড়ার মতো আর কি। তো আমার মনে আছে আমি 6-7 ঘন্টা রিকোয়েস্ট করতেছিলাম, মানে টানা রিকোয়েস্ট করতেছিলাম। তখন এত বিজি মানুষ ছিল না, সে খেলতেছি বা গল্প করতেছি, করতে একটু পরপরই বলতেছি। তো সেদিন আবার পূর্ণিমার রাত, একেবারে ফুল মুন। জি। ও বলছিল যে ফুল মুন লাগবে। এর মধ্যে আমি মাগরিবের ঠিক আগেই আমরা ছাদে উঠছিলাম, চাটা খেতেছি, বুঝলাম যে আজকে তো ফুল মুন। মাগরিবের আজানের পরই তো বোঝা যায় হয়ে যায়। আমি বললাম ভাই আজকে তো ফুল মুন। আমি তারপর রিকোয়েস্ট করতেছি, ভাই প্লিজ করে দাও। আমাকে তখন বললো বলছে যে এটা করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে, 1 নাম্বার। আমি যত জানি রেজা ভাই আপনার জীবনে একটাই মাত্র ব্ল্যাক ম্যাজিক। আমার জীবনে একবারই করা হয়েছে। ওকে। এই জন্য আল্লাহর কাছে তওবা করছি, 1000বার তওবা করছি। এটা আমরা আমাদের লিসনারদেরকে ভালোবেসে আজকে রিভিল করছি, এই কারণে করছি যে এটা কত বড় নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে একটা মানুষের জীবনে। আমরা জাস্ট একটু বোঝানোর জন্য ছিল আসলে। আমাকে অনেক বুঝাইলো, তোমার অনেক ক্ষতি হবে, তুমি হয়তো যেটা দরকার সেটা পাইলা। আমি বললাম যে ভাই সমস্যা নাই, করো তুমি, সম্ভব না, অনেকবার না করতেছে। তাই আমি বললাম ভাই প্লিজ। তা আমি ওরা অনেক ম্যানেজ করে ওটার পরে আমাকে বললো যে আচ্ছা এটাই ফার্স্ট, এটাই লাস্ট, আর কখনো এইসব ব্যাপার নিয়ে কোনো কিছু করতে রাজি না সে। আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, হইলেই হবে আমার।
দুইটা নতুন 10 টাকার নোট, 2টা না 3টা ঠিক আমার 3-4 বছর আগের কথা মনে আসতেছে না, আমার পকেট থেকে দিতে বললো। তা আমি দিলাম। ওটার থেকে কি বের করলো, দেখলো টেকলো, চেক টেক করলো টললো করে ওটা দুইটা টাকা 3টা বা 2টা ছিল, যে এটা নিয়ে ছাদে যাও, চাঁদের সামনে ধরে রাখো। পরে আবার বললো আচ্ছা আমি দেখতেছি, মানে পরে আবার ওই গেল। টাকার ভিতরে নকশা টাইপের কিছু একটা ছিল মনে হয়। তো ছাদে যে ওই ধরে দিল। তো রাত্রেবেলা তখন অনেক রাত ঘুমাবো, তো বললো যে ঘুমায় যাও, সকালে চোখ খুইলেই কারোর সাথে কথা না বইলা একটা জায়গার কথা বলে দিল, এরকম একটা প্লেস, যে এই টাইপের একটা প্লেসে তুমি রাইখা আসবা এই টাকাগুলা। হ্যাঁ রাইখা আসবে, এবং কেউ যাতে ফলো না করে, এমনি রেখে আসবা। আমার আচ্ছা ভাই ঠিক আছে। তো সকালে উঠে আমার সাথে আরেকটা ছোট ভাই ছিল শিশির, ওরে নিয়ে আমি বের হইলাম। উঠে কোনো কথা টথা না বলে ওরে নিয়ে বের হইলাম, যে টাকাগুলো রাইখে আসলাম। এইভাবে বললাম যে ভাইয়া রাইখে আসছি, আচ্ছা হবে। তো গেলাম, বাসায় চলে গেলাম, যে দেখতেছি 2-1 দিনের মধ্যেই যে আমার এক পরিচিত লোক, যদিও সে সম্পর্ক ওরকম কিছু না, পরিচিত, আমার ফ্যামিলি সম্পর্কে পরিচিত, উনি আমাকে হঠাৎ ফোন করলো। উনি দেশের বাইরে থাকে। ফোন করে বললো যে ওয়েস্টার্ন ইউনিয়নের একটা নাম্বার দিয়ে বললো যে এই নাম্বারে গেলে কিছু টাকা দিবে, এই টাকাটা তুমি রাখো। বললাম কেন? কয় না তোমাকে তো কখনো কিছু দেই নাই, বাইরে আসি থাকি, বা যাওয়ার সময় অনেক হেল্প করছো তোমরা, এরকম সেই ব্যাপার। মানে সে তার কথা বলতেছে, মানে যে টাকাটা আপনার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, আপনি সেটা পাইলেন। প্রশ্নই আসে না। 8-10 বছরে সে কোনোদিন আমার চেহারাও দেখে নাই, আমি তার চেহারা দেখি নাই, সে হঠাৎ ফোন করছে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। গেলাম, তো যাওয়ার পর আমি হিউজ একটা অ্যামাউন্ট 50,000 ভাই। আমার প্রথম মনে পড়ছে কথাটা, যে এটা কি ওইখান থেকে এইভাবে হইলো। আমি ভাইয়ের ফোন দিলাম যে ভাইয়া এটা কি ওরকম কোনো ব্যাপার হইতে পারে? বলছে আমি জানি না, হইতেও পারে। এড়াই গেল আর কি, মানে গুরুত্ব দিল না আমার বিষয়টা। তুমি আচ্ছা ভাই ঠিক আছে। তা আমি তো আমার মতো ফোন টোন কিনা ফেললাম। তো প্রায় কেনারও 3-4-5 মাসের পরের কথা, তখন নতুন ফ্রেন্ডরা অনেক বাইক টেক এটা ওইটা কিনতেছে। তো আমার বাইক কেনার খুব ইচ্ছা হইলো। বুঝতে পেরেছি, হ্যাঁ। মানে এটা হয়, এটা খারাপ, লোভ আসলে খুব মারাত্মক জিনিস। আমরা স্কুলে পড়ছিলাম যে মানুষের চাহিদার কোনো শেষ নেই, একটা চাহিদা শেষ হলে একটা চাহিদা নতুন ভাবে তৈরি হয়। কিন্তু ইন দ্য মেন টাইম আমি ওই টাকাটা যে পাইলাম, ওই সময় কোনো প্রবলেম ফেস করি নাই, এই জন্য আমার ভিতরে ভয় নাই আর। ওর কিন্তু 5 মাসে কিছুই হয়নি আর কি, নরমাল ছিল, সে কিছুই হয়নি আমার। ওকে। তো এরপর আমি বাইক কিনবো ডিটারমাইন্ড। আমি বাসার থেকে টাকা চাইলাম, আমার বাসায় খুব স্ট্রিক্ট বাইক কেনার ব্যাপারে, দিবেই না। তো পরে আমি অনেক রিকোয়েস্ট করে আব্বুর কাছ থেকে টাকা নিয়েছি। তো যেই টাকাটা নিছি সেটা দিয়ে আমার যেই পছন্দের বাইক ওইটা হবে না তখন, ইয়ামাহা ফেজার। তাই আমি বললাম যে ভাইয়া তাহলে একটু কোনো ব্যবস্থা করা যায়। ফোনে বললাম না এগুলো আর হবে না, তুমি আর এইসব ব্যাপার নিয়ে আমার ফোন দিবা না। ওকে। আমি বললাম আচ্ছা ভাই। আমি চলে আসলাম পরের দিন বাসায়। তাই আমি বললাম যে ভাই যতদিন পর্যন্ত না দিবা ততদিন পর্যন্ত বাসা থেকে যাবো না, মানে ব্যবস্থাটা করতেই হবে, করতেই হবে। মানে আমি বললাম যে ভাই করতেই হবে, আমার যে শর্ট আছে, শর্ট মানিটা এইটা আমার লাগবে। আচ্ছা, আমি ওই বাইকই কিনবো কোনোভাবেই। আমি তো নাসর বান্ধা, আমি থাকবোই, কারণ আমি জানি এর আগে আমি 7-8 ঘন্টা ট্রাই করে পারছি, তাহলে 2-1 দিন সময় দিতে হবেই। তো আমি ওই টাকাটা নিয়ে, যে টাকাটা ছিল আমার কাছে, ওই টাকাটা নিয়ে আমি বললাম যে আমি বাইক নিয়েই বাসায় ফিরবো। তো বললো যে সম্ভব না। এই 1 দিন আসি, 2 দিন আসি, 3-4 দিন না 5 দিনের মাথায় সে শয়তান হয়তো তারও একটু ঠেলা দিছে আর কি। সে আমার বলতেছে যে তুমি কি আসলেও মানে লাগবেই তোমার? হ্যাঁ বললাম যে হ্যাঁ ভাই লাগবেই, হবে না নাইলে। পরে বলতেছে এই যে জীবনের শেষ, কানে ধরতেছে, আর কোনোদিন এর আগেও নাই পিছেও নাই, এবং তবা তুমিও করবা আমার জন্য, আমিও করবো। আমি তো তবা করি অল টাইম। তো তখন অন্যভাবে, ওইটা আবার অন্য সিস্টেম ছিল, এটা আমি আর বলতেছি না ফুললি, অনেক বড় ব্যাপার। তো ওইভাবে করলো, করার পরে আমি খুব মানে লিগেল মানি, কখনই বলবো না ইলিগেল সোর্স, লিগেল মানিতে আমার টাকাটা ম্যানেজ হয়ে গেল 2-1 দিনের মধ্যেই, এবং আমি বাইক কিনলাম। ওকে। এই হচ্ছে ওইখান থেকে শুরু। বাইকটা কেনার পর থেকেই প্রবলেমের শুরু, ঘটনার শুরুটা এইখানেই। তো তারপরে 2-3 মাস চলে গেল, আমি বিজনেস নিয়ে থাকি, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না বলতে আমি বুঝতেছি যে আগের পর্যায়ে নাই, কেন জানি ডাউন হয়ে যেতেছে সব দিক থেকে। 5টা ক্লায়েন্ট আছে, এখন 5টা ক্লায়েন্ট হঠাৎ করে 2 জন হয়ে যেতেছে। আমার প্রেসের বিজনেস, যেহেতু আমার বয়স কম, বাট তারপরেও ভিতরে কাজ করে, কেমন লাগতেছে আমার। ভাইয়ের সাথে আমি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতাম যে ভাই এরকম আমি তোমাকে আগেই না করছি, যদি কিছু হয়েও থাকে সেটার জন্য আমি কিন্তু দায়ী না, সেটা তুমি। আমি বললাম যে ভাই ঠিক আছে সমস্যা নেই,
আল্লাহ ভরসা, নামাজও পড়ি 5 ওয়াক্ত, হ্যাঁ সবসময় নামাজ পড়ি। যাই হোক, আমি আর ব্যাপারটা অতটা গুরুত্ব দিলাম না। 3-4 মাস পরেই হঠাৎ করেই একদিন প্রচন্ড জ্বর, এবং একটা মজার ব্যাপার হচ্ছে আমার কখনো জ্বর ঠান্ডা নর্মাল যেগুলা কোনো সিমটমও ছিল না আগে থেকে? না, কখনো হয় না আমার। ওকে। হঠাৎই জ্বর, প্রচন্ড জ্বর, মানে হচ্ছে আমার সন্ধ্যার সময় জ্বর আসছে এবং 103-4 মতো জ্বর। সব বন্ধুরা বাসায় চলে আসছে দেখার জন্য কি হইলো হঠাৎ, মানে এরকম সিরিয়াস অসুস্থ আমি হই না কখনো। ওকে। আমি কথাই বলতে পারতেছি না, এরকম অবস্থা। বন্ধুরা জিজ্ঞেস করতেছে যে কি খাবো না খাবো, কিছুই খেতেছি না। খাবো না বলতে আমার অসহ্য লাগতেছে, মানে কোনো কিছুই ভালো লাগতেছে না, মাথা ব্যথা, মানে কিরকম একটা অবস্থা সেটা বইলা বোঝানো আসলে পসিবল না আমার পক্ষে। আমি যেটা ফিল করতেছিলাম, আমার মনে আছে আমি 8-9টা বাজে তখন, হ্যাঁ 9টা পর্যন্ত আমার খেয়াল ছিল। এরপরে 9টার পর থেকে আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে, এরপরের কথা হচ্ছে সব শোনা কথা, মানে হচ্ছে সবার কাছ থেকে শোনা। আমি তখন আউট ইন দ্য মেন্টেম, আমার সেন্স নাই। তো আমি প্রচণ্ড পরিমাণ হাত পা ছোটাছুটি করতাম, এবং আমাকে যখন রাত্রে 12টা বা 1টার দিকে হসপিটালে অ্যাডমিট করার জন্য নিয়ে এই হসপিটালে অ্যাডমিট করার আগে বিষয়টা আমি জানি বলেই আজকে ওনাকে এখানে ইনভাইট করেছি। আমরা টি স্টল 100 আড্ডা দিতে এই গল্পটা শুনেছিলাম। একটা জিনিস যেটা শুনেছি রেজা ভাই, সবাই নাকি বলেছিল ডেড। তোমার প্রথমে যে রেনেসারা তোমাকে নিয়ে গেল একটা হাসপাতালে নিয়ে গেল, ওই ঘটনা ওইটার পরে কি হলো? তখন তো আমি ছিলাম। তো আমি যেটা হয়েছে, আমাকে রাত্রে নিয়ে যাওয়ার সময় নাকি আমাকে যখন সিএনজিতে উঠানো হয়েছে, সিএনজি গেটটা আটকাইছে, এবং আমার শরীরে এত ফোর্স কাজ করতেছিল যে আমার নাকি মানে লাথি মেরে সিএনজির গেট ভেঙে ফেলার মতো অবস্থা, মানে লক টক খুইলা বের হয়ে গেছে গেট, এরকম মানে অজ্ঞান অবস্থায়। এটা অজ্ঞান অবস্থায়, সেন্স নাই। এটা কিন্তু একটা খুবই ইউনিক একটা ব্যাপার যে অজ্ঞান অবস্থায় মানুষের হাত ছোড়াছুড়ি করার কথা না। তখনই করবে যদি কারো বডিতে অন্য কোনো স্পিরিট বা সামথিং কোনো কিছু যদি ঢুকে যায়, তখনই সম্ভব সে বিষয়টা, মানে এই ধরনের জিনিসটা। তো এরপরে আমাকে প্রথম যেগুলো মোটামুটি পরিচিত হসপিটাল, আশপাশে ল্যাবেট ট্যাবেট এটা ওইটা সব জায়গায় নেওয়া হয়েছে। সবাই বলছে, ক্লিনিক্যালি বলছে যে ওনাকে আমরা নিতে পারবো না, সরি উনি বাঁচবে না, আপনারা অনেক লেট করে ফেলছেন। বাট লেট করার কিছু নাই, 2-3 ঘন্টা পরেই নিয়ে আসছে। এরপর লাস্ট পর্যন্ত সবাই বললো যে ঢাকা মেডিকেল ছাড়া এই কেস হবে না। তো লাস্ট পর্যন্ত ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাকে প্রায় 3-4 ঘন্টা ফালায় রাখছে, ইঞ্জেকশন দিচ্ছে। তখন মানে ওরাও আমাকে নিবে না, ঢাকা মেডিকেল না করে দিছে, নিবে না, বা ওইখানে চিকিৎসা হচ্ছে না। তখন রেনেসা, এখানে একটা হসপিটাল আছে মনে হয়, রেনেসাতে নিয়ে আসছে। তখন অনেক রাত, মিডনাইট, 2:30-3টা হয়তো বাজবে। ওরা বললো যে আমরা শুধু লাইফ সাপোর্ট দিতে পারবো না। এটা তো আপনি যেটা বলছেন সেটা আপনি শুনেছেন পরবর্তীতে, তখন আপনার সেন্স নাই। আসলে কি হয়েছিল, মানে আপনি তো তখন স্ট্যান্ড বাই আছেন, আমরা যতদূর জানি আপনার কাছ থেকে হয়েছিল। জি, রাত্রে 3টার সময় আমি তিথি, তখন মনে আছে তিথি, ওর মা আমাকে ফোন দিয়েছিল, রাম্মু কান্নাকাটি করছিল, ওর আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করছিল। ওকে। ইমার্জেন্সি কিছু, মানে ওর এত রাতে হঠাৎ করে টাকা পয়সা শর্ট থাকতেই পারে, হঠাৎ করে ওর আম্মা কান্নাকাটি করে। তখন আমি গেছিলাম দেখতে হবে, ওকে দেখছি সে মানে জাস্ট বারান্দার মধ্যে শোয়া, ওর স্ট্রেচারের মধ্যে শোয়া রাখছে। ওকে যখন শোয়া রাখছে তো খুব কান্নাকাটি করতেছে। ওই হাসপাতাল বলতেছে যে আমরা পারবো না, ওকে অন্য কোথাও নিয়ে যান। মানে ওকে দেখে আমি আসলে হতভম্ব। সে আমার খুবই পছন্দের একটা মানুষ। কিছু মানুষ থাকে না যে কাছের মানুষ মারা যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না, খুব নিকটের মানুষ। তো তার বন্ধ, সে ডেড বডি একটা দেখতেছি আমি সরাসরি, কিন্তু তার পালস কিন্তু তখন আছে। তো ওকে অ্যাম্বুলেন্সে তোলা হলো, তুলে অন্য হাসপাতালে নিয়ে যাবে। অ্যাম্বুলেন্সে ওঠানো হলো, অ্যাম্বুলেন্সে ওঠার পরে আমি বাসায় চলে আসছি। অ্যাম্বুলেন্স তোমার নিয়ে যাও, রাত তখন 3-3:30 বাজে। তো অ্যাম্বুলেন্সে তার মা ছিল, তার এক ভাই ছিল, আর একটা মেয়ে ছিল ওকে যে পছন্দ করে। আমার কাছে ফোন আসলো, বাসায় যাওয়ার পর ফোন আসছে, ছেলেটার নাম রোজারিও। রাবি ভাই, আবির তো ডেড। শোনার পর আমি তো অবাক হলাম, অবাক হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বললাম যে না, রোজারিও সে মরতে পারে না, সে বেঁচে থাকবে। তো পাশ থেকে কান্নাকাটি শুনতেছে, মা কান্দাছে, ওর ওয়াইফ কান্দাছে। তখন ওয়াইফ হয় নাই, গার্লফ্রেন্ড ছিল, এখন ওয়াইফ হয়েছে। ওই মেয়েটা কান্দাছে, নিশি কান্দাছে, আরো কিছু শব্দ পাচ্ছি, কান্নাকাটা, গাড়ির হর্নের শব্দ পাচ্ছি। আবির তো মরে নাই। আমারও প্রশ্ন ঠিক এই জায়গাটিতে। আমি লাখ লাখ শ্রোতাকে এই মুহূর্তে শুনছেন যে আসলে কোন কনফিডেন্টের জায়গাটা থেকে এটা বলা যায় যে লাইক সবাই বলছে, ডাক্তারও বলছে কোনো হাসপাতালেও নিচ্ছে না, ক্লিনিক্যালি ডেড বলছে। এবং ওর যে ছবিটা আমরা দিয়েছি ফেসবুকে, যে ভিডিওটা আছে, এখন আমরা লাইভে ছিলাম একটু আগে, গলার কাছে আপনারা যদি দেখেন যে ফুটোটা, রীতিমতো ভয়াবহ এবং দুর্ধর্ষ আমার কাছে লাগে। কারণ যেই মানুষ ওকে দেখবে নর্মালি সেই প্রশ্ন করবে, ভাই এই ফুটোটা কিসের। যাই হোক, রেজা ভাই তখন বলছে যে না, ও আসলে মারা যায়নি। এইটা আসলেই একটা প্যারানর্মাল বিষয়, কিংবা এটা আসলেই একটা চিন্তা করার মতো বিষয় যে আসলে
কেন রেজা ভাই এটা বলছে, আমরা এই উত্তরটা খুঁজবো 4 মিনিট পরে। আপনারা শুনছেন ডর ট্যারট স্পেশাল রাউন্ডে। কিবরিয়া, রেজা, তিথি ভাবি এবং একই সাথে আমাদের সঙ্গে আছে আবির, আজকে তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে, যেখানে ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট তার জীবনটাকে কিভাবে স্ম্যাশ করে দিয়েছে সেটার ঘটনা আমরা শুনছিলাম। আর এই ফাঁকে আপনাদেরকে ইনভাইট করতে চাই, আগামী কাল শুক্রবার ডর ট্যারট পেজে আমরা ফেসবুকে লাইভে আসবো। হতে পারে সেটা কোনো একটা হন্টেড প্লেস থেকে, কিংবা রেজা ভাই তার বাসা থেকে সরাসরি লাইভে আসবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ ডর ট্যারট। পেজটিতে লাইক দিয়ে দেবেন প্লিজ। ফিরছি ঠিক 4 মিনিট পর। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর FM 89.2 ABC Radio 89.2 FM। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এনে ধর, এতক্ষণ লাগে? ভাই ভাই, আমি গরিব মানুষ ভাই, ছোট দোকানদার, আমার কাছে কোনো টাকা নাই ভাই। নাই মানে? আমি মুরগি মুরাদ, চান্দা না দিলে মাইরা ছাল তুলে ফেলামু। এখানে আবার কি? চল তো দেখি। আরে বাদ দে না, কোথায় ঝামেলা জড়াস না। চল না। এই যে ভাই, আপনি কি করতেছেন? এইসব বন্ধ করেন। মুরগি মুরাদরা বন্ধ করতে কয়, সাহস তো কম না? ওই তুই কিটা? আমি কে? বস, হাতে কিন্তু স্পিড, খবর আছে। খবর আছে, খবর আছে, জব্বর ভাই, যদি মুখ খুলে খবর আছে, খবর। স্পিড, মুখ খুললে খবর আছে। ভাই ভুলাই গেছে ভাই, আপনি তো আমার বড় ভাই। এমনি একটু মজা করতেছিলাম। স্পিড, হ্যাপি এনার্জি। শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন। মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই, কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে। প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে। কি ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে। জান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু, একে একে সব প্লেয়ারকে ক্রস করে পিতা ছিঁড়ে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ, তখন মৌমাছির কি দোষ? আমরস ক্যান্ডি, গাছে পাখি প্যাকে থাকে। বন্ধুরা যেখানে উড়াধুরা সেখানে, বন্ধুরা যেখানে আমিও। অনেক বন্ধু, বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য 129 টাকায় 2 GB ইন্টারনেট পেতে ডায়াল *123*129#। বন্ধুদের নম্বর 1 নেটওয়ার্ক, এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এনে ধর, এতক্ষণ লাগে? ভাই ভাই, আমি গরিব মানুষ ভাই, ছোট দোকানদার, আমার কাছে কোনো টাকা নাই ভাই। নাই মানে? আমি মুরগি মুরাদ, চান্দা না দিলে মাইরা ছাল তুলে ফেলামু। এখানে আবার কি? চল তো দেখি। আরে বাদ দে না, কোথায় ঝামেলা জড়াস না। চল না। এই যে ভাই, আপনি কি করতেছেন? এইসব বন্ধ করেন। মুরগি মুরাদরা বন্ধ করতে কয়, সাহস তো কম না? ওই তুই কিটা? আমি কে? বস, হাতে কিন্তু স্পিড, খবর আছে। খবর আছে, খবর আছে, জব্বর ভাই, যদি মুখ খুলে খবর আছে, খবর। স্পিড, মুখ খুললে খবর আছে। ভাই ভুলাই গেছে ভাই, আপনি তো আমার বড় ভাই। এমনি একটু মজা করতেছিলাম। স্পিড, হ্যাপি এনার্জি। ভিশন সিলিং ফ্যানের স্নিগ্ধ মিষ্টি বাতাস আপনাকে উড়িয়ে নেবে এমন এক স্নিগ্ধতার মাঝে, যেখানে বাতাস আপনাকে নিয়ে খেলবে, গুনগুন করে গাইবে গান। এর শীতল আবেশ ধরিয়ে দেবে কাঁপন। ভিশন সিলিং ফ্যানের প্রায় 100% কপার কয়েল ও হেভি অ্যালুমিনিয়াম ব্লেড দেয় অধিক ও শীতল বাতাস। ভিশন সিলিং ফ্যান, উড়বে ঘর, উড়বেন আপনি। সারা দেশে লুকিয়ে থাকা ইসলামিক জিনিয়াসদের খুঁজছি আমরা। 10 থেকে 16 বছর বয়সের ছাত্রছাত্রীরা আজই রেজিস্ট্রেশন করো ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে। কেরাত ইসলামিক নলেজ হামদোনাথে প্রতিভা দেখে জিতে নাও 5 লক্ষ টাকা স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার। লগ ইন করো www.fruticaislamic.akijfood.com এ অথবা ফেসবুক পেজ ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস বিডিতে। এছাড়াও মোবাইলে রেজিস্ট্রেশন করতে ফ্রুটিকা স্পেস তোমার নাম স্পেস বয়স স্পেস বিভাগ লিখে SMS করো 16242 নম্বরে, অথবা সরাসরি চলে এসো অডিশনে। বিস্তারিত পত্রিকায় অথবা কল করো 0197-2020-905 নম্বরে। ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস। ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন।
আমাদের নরসিংদী সংবাদদাতা জানান মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানে আইছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলান তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইলো। কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। শুনছেন এবিসি রেডিও। যে কথাটি বলতে চাই, কাউকে ইমপ্রেস করতে চাইলে হতে হবে স্টাইলিশ এবং তার জন্য চাই কুল লুকস। বেছে নিতে পারেন সেটওয়েটের 3টি হেয়ার জেল স্টাইল। সেটওয়েট জেলের ওয়েটি লুক আপনাকে দেবে শাইনি ব্ল্যাক ব্রাশ লুক। কুল হোল্ড দিয়ে স্টাইল করতে পারবেন ইচ্ছে মতো এবং ভার্টিক্যাল হোল্ড দেবে স্পাইকি চুল। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ এগুলো অ্যালকোহল ফ্রি এবং ভিটামিন B5 সমৃদ্ধ, যা চুল রাখে হেলদি। সো আপনিও থাকতে পারবেন আকর্ষণীয় সারাক্ষণ। You're listening to ABC Radio 89.2 FM. ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ট্যারোট কার্ডের স্পেশাল সেগমেন্টে। রেজা ভাই আছেন আমাদের সঙ্গে, আমি আরজে কিবরিয়া আছি, আবির আছে আজকে গেস্ট হিসেবে এবং আছে তিথি ভাবি। বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাকে এখন থেকে তিথি ভাবি নামেই চিনবে। সো রেজা ভাই, এই ঘটনার আপনি যেটা বললেন যে ওর তো এরকম হওয়ার কথা না, মানে আপনি কনফিডেন্টলি বিষয়টাকে জানেন যে ও মারা যায়নি, মানে এটা আসলে আমি কনফিডেন্ট বলবো না কিবরিয়া ভাই, কারণ আমার হাতে কারো জীবন মৃত্যুর কিছুই নেই। জাস্ট একটা ইনটিউশন আমার মাথার মধ্যে আসছে, সে মরতে পারে না। এটা একটা ভালোবাসা থেকে হতে পারে। ওকে, হ্যাঁ, আমি বলবো না আমি কোনো বাবা বলছি সে মরে নাই, এটা কোনো আমি কিছু বলবো না। আমি কিছুই পারি না। শুধুমাত্র আমি রেডিওতে আসি, শুধুমাত্র যারা শুনতেছেন তাদের জন্য, তাদেরকে ভালোবাসি দেখি আমি রেডিওতে আসি। নাহলে আমি আসতাম। ওকে, তারপর কি হলো? গেল এটা। আর কিবরিয়া ভাইয়ের জন্য আসি, সেকেন্ড পারসন। নাহলে হয়তো রেজা ভাইকে আপনারা কখনো দেখতেন না। অল ক্রেডিট গোস টু কিবরিয়া ভাই। অল ক্রেডিট গোস টু অলমাইটি আল্লাহ। ওকে, বলেন। হ্যাঁ, তারপর আমি একটু অবাক হয়েছি, স্বাভাবিক। আমি বলছি না সে মরতে পারে না। তত কথা বলতে বলতে 30 সেকেন্ড পার হয়ে গেছে। তখন 30 সেকেন্ড পার হয়েছে, আমি বললাম ছেলেটা রোজারিও, ওর ডাক্তার নাম সোহাগ। তো রোজারিও, ডাক্তারকে বলো অ্যাম্বুলেন্সে যে আছে যাতে চেক করতে তার পালস আছে কিনা। ডাক্তার পালস ধরলো, থাকে স্টেথোস্কোপ, ওটা ধরলো। বিভিন্ন জিনিস করার পরে 5 সেকেন্ড পরে বললো না, ওর পালস নাই মোর দেন 30 সেকেন্ডস, 3-4 মিনিট প্রায়। তখন আমি ভাবছি যে আসলে কি সে মারা গেল? আমি যেটা ভাবতেছি সেটা কি রং? আমি নিজেকে নিজে প্রশ্ন করতেছি। এটা একটা অনেক বড় একটা ব্যাপার। আমি বলতেছি রোজারিও, তুমি যত দ্রুত পারো তাকে হাসপাতালে নিয়ে যাও, আমি বাকিটা আল্লাহর কাছে দোয়া করবো যাতে সুস্থ হয়। খুব দ্রুত নিয়ে যাও। দ্রুত গেল। হাসপাতাল যাওয়ার পর আমার মা ফোন দিল, বাবা আমার ছেলে তো মারা গেছে। খুব মা যেটা হয়, আন্টি আল্লাহর উপর ভরসা রাখেন, সে মরে নাই। তা আমার ওর মা বলছে, তুই কি পাগল হয়েছস? ছেলে তো মরে গেছে, তুই কি পাগল হয়েছস? এরকম কথা বলেছে। আমি ফোন রেখে দিচ্ছি, আমি আপসেট যে না, বাকিটা আল্লাহ ভরসা। পরের দিন শুনি সে নাকি জীবিত এবং সে তার হার্টবিট ফিরে আসছে এবং সে কোমাতে চলে গেছে, মানে জীবিত বাট কোমাতে চলে গেছে। তারপর একটা আবির বলো কোমার পরে কি হয়েছে? আচ্ছা, তো তারপর আমাকে কোমায় দেওয়া হইলো। তো এখন কোমায় দেওয়ার সময় ডাক্তাররা বলছিল যে উনি বাঁচবে না, ডিরেক্ট কথা, উনি বাঁচবে না, ওনার 10% পসিবিলিটি আছে বাঁচার, আর 90%ই নাই, বাকিটা আল্লাহর হাতে আর কি। তা আম্মা তো অনেক কান্নাকাটি করছেই, মানে আমি কোমায় চলে গেলাম ইন্দামেন্টেন। তো আইসিইউতে ভর্তি করা রাখলো ওরা আনুমানিক বললো যে যদি ওনার জ্ঞান আসেও তাহলে অ্যাটলিস্ট না হইলেও 2-3 মাস লেগে যেতে পারে কোমাতে। তো এইভাবেই চলতেছে। এখন এই কোমার ভিতরে থাকা অবস্থায় ওইটা পুরাই অন্য একটা লাইফ। মানে কি মনে আছে আপনার? এই জন্যই প্রশ্নটা করছি যে আমরা কিন্তু আজকে যখন এই এপিসোডটা শুরু করি তখন বলে নিয়েছিলাম যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মানুষের কিছু মেমোরি থাকে। আমি অনেক সময় শুনেছি যে মৃত্যুর অনুভূতিটা কেমন, যদি ধর্মীয়ভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি তাহলে অনেক জায়গায় বর্ণনা এসেছে সবচাইতে কঠিনতম, সবচাইতে ভয়াবহতম হয় তাদের জন্য যারা পাপী। কারণ দুইটা ব্যাখ্যা এসছে এরকম, এটা রেজা ভাই ভালো বলতে পারবে, আমার আসলে অতটা বেশি ধর্মীয় জ্ঞান নাই। যেটা হচ্ছে যে যারা পাপ করে তাদের যখন জীবনটা কবজ করা হয়, খুব কষ্ট দিয়ে করা হয়, তার চেহারা চেঞ্জ হয়ে যায় এবং ওনাকে যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয় তখন নাকি সে এত চিৎকার করতে থাকে, ওই চিৎকার যদি মানুষ শুনতে পেত
তাহলে সব মানুষ ইমানান্ত এবং এত ভয়াবহ চিৎকার সে করে, ওই চিৎকারগুলো নাকি আমার গা শিউরে উঠেছে, ওই চিৎকারগুলো নাকি প্রাণীকুল শুনতে পায়, ওই চারপাশে যারা প্রাণীরা থাকে কুকুর কাঁদে এটা শুনতে পায়। আবার ঠিক ইমানদার ব্যক্তির জন্য যেটা হয়, সে মৃত্যুর পরপরই নাকি বলতে থাকে আমাকে দ্রুত দিয়ে আসো, আমাকে দ্রুত দিয়ে আসো, কেন তোমরা দেরি করছো। ঠিক উল্টোটা হয়। এটা তো ধর্মীয় ব্যাখ্যা, কিন্তু সায়েন্সের একটা ব্যাখ্যা আমি পড়েছিলাম এরকম যে আমাকে কি গালি দিবে লোকজন, আপনার কথা রাইট, কথা হলো 100% রাইট, ঠিক আছে। আমি অথেন্টিসিটি যেহেতু পেলাম সেটা আরামসে, সেটা হচ্ছে যে এটা নাকি একটা ইয়ের মতো হয়, লাইক আমার চোখের সামনে একটা লাইট জ্বলছে, আমি একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। এই টানেলটা দেখে 98% লোক দেখে, আপনি যেটা বলতেছেন টানেল যাচ্ছি বা কিছু দেখে 98% লোক দেখে। এটা ব্রিটিশ যারা এখন সায়েন্টিস্ট তারা এটা রিসেন্টলি বের করছে, লাইফ আফটার ডেথটা কি জিনিস সেটা বলবো। সো টানেলের ভিতর যেতে যেতে ওই বিন্দুটা ছোট হতে থাকে এবং হতে হতে ওটা একসময় মিলিয়ে যায়। সো এটা হচ্ছে ব্যাপার। এবং ওই সময়টা থেকে যারা ব্যাক করেছে ম্যাক্সিমামই যেটা বলেছে, ওই সময় হচ্ছে সবথেকে সুখতম একটা অনুভূতি, মনে হচ্ছে আমরা খুব স্পিডে কোথাও চলে যাচ্ছি এবং ওটার সম্পর্কে নেগেটিভ কেউ কোনো কিছু বলেনি। বাট আপনি রিয়েল লাইফে ফিল করেছেন, আমি জানি না এরকম কোনো কিছু হয়েছে কিনা, যতটুকু মনে আছে আমাদের সাথে একটু শেয়ার করেন। অনেক কিছুই হয়েছে, বাট আমার আসলে সবকিছু মনে নাই। মনে রাখার মতো যে জিনিসগুলো সেগুলা আমি কখনো কারোর সাথে শেয়ার করি নাই, আজকে ফার্স্ট। শুধুমাত্র ভাইয়া জানতো, কারণ আমি কোমা থেকে ফেরার পরে প্রথমে ভাইয়াকে ডাকছিলাম এবং অনেক কিছু আমিও বলছি, সে আমাকে বলছে এবং সে বলছে যে এগুলো নিয়ে আর কাউকে বলার দরকার নাই, সেকেন্ড পার্সন। ওকে, আজকে আমি বলতেছি ভাইয়ার অনুমতিতেই আমি আজকে বলতেছি। সেটা হচ্ছে আমি দেখতাম যে লাঠি নিয়ে একটা লোক, লাইক বয়স্ক হবে, উনি ঘোরাফেরা করতো আমার সামনে, মানে আমার দিকে আসতেছে এই ধরনের। আবার কেউ একজন আটকাতেছে তাকে, আবার চলে যেতেছে, আবার আসতেছে এবং খুব অনবরত ঘোড়া দৌড়াইতো। ঘোড়া দৌড়ানোর দেখতাম যে ঘোড়া দৌড়া আসতেছে আমার দিকে। আমি দৌড়াদৌড়ি করতেছি বা ছোটাছুটি করতেছি যে আমি কখন এখান থেকে বের হয়ে যাব, বা মানে আমি নর্মাল লাইফে কখন চলে আসবো। ওই লাইফটা আমি তখন তো ভাবতাম না যে আমি অন্য কোনো লাইফে, বাট ওই সময় আমার মনে হইতো যে আমি এখানে কেন, আমি তো কোমায় আছি সেটা আমি জানি না, আমার ওইটা একটা নতুন লাইফ হয়ে গেছে। আমি লিসেনদের একটু বলতে চাচ্ছি, কোমা যারা জানেন না কোমা জিনিসটা কি, কোমা মানে হচ্ছে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি একটা সময়। আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে যাই সেটা কিন্তু কোমা, জানেন তো? ঘুমায় যায় মানে হচ্ছে আমাদের সেন্স নাই, আমরা ঘুম থেকে জেগে উঠবো কিনা সেটাও জানি না। তো আমরা কোমা থেকেই স্বপ্ন দেখি, আর মেডিকেল টার্মেও এটা কোমা বলা হয়। পবিত্র কোরআন শরীফে এটাকে মৃত্যু বলা হয়েছে, এক ধরনের মৃত্যু বলা হয়েছে। আবির যেগুলো বলতেছে সেগুলা সে কিন্তু অলরেডি কোমাতে থেকে, কোমা মানে আমি স্বপ্ন দেখি নাই। আমি আরেকটা কথা, আমি কিন্তু স্বপ্ন বলবো না, এটা আমার কাছে ওটা রিয়েল লাইফ মনে হয়েছে। আচ্ছা, স্বপ্ন বলবো না আমি, কারণ স্বপ্ন তো মানুষ রাতে ঘুমাইলো দেখলো সকাল পর্যন্ত, বাট আমি তো 12 দিন কমায়। রাইট। তো স্ট্রেঞ্জ কি দেখেছেন যেটা আপনার কাছে এখনো? তো আমি দেখতাম এরকম আসতেছে, তো এর মধ্যে আমি রাব্বি ভাইয়ের চেহারা দেখছি। আচ্ছা, মানে আমি হয়ে গেছে চাঁদের মধ্যে কার কার চেহারা দেখা যায়, বিষয়টা এমন হয়ে গেছে। না, উনি আসলে হালকা করার চেষ্টা করছেন রাব্বি ভাই, বাট যা ঘটেছে আপনি তাই বলেন। এটা হাসার কিছু নাই ভাই, বিষয়টা হচ্ছে যে আমি ওই সময়টা ভাইয়ার চেহারা দেখছি, মানে রেজা ভাইয়ের চেহারা, এবং কালো, মানে কালো বলতে আমি কালো আকৃতি দেখছি, বিভিন্ন কালার দেখতাম। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, যেটা আজকে বলতেছি, সেটা হচ্ছে কেউ জানে না, আপনারা জানার ফার্স্ট, আর ভাইয়া তো জানি। এই হসপিটালটায়, যে হসপিটালটায় আমি ভর্তি ছিলাম, জি, এই হসপিটালটায় লাইফেও কোনো দিন যাইনি, সারা জীবন এই প্রথম, এবং একটা রুমেই কিন্তু আমার শুরু। আমি বাইরের অংশটাও দেখি নাই কখনো। বাট আমার যে ডিউটি ডক্টর ছিলেন, ওনারা তো টাইমলি চেঞ্জ হয়, তো আমার কোমা থেকে জ্ঞান আসার পরে আমি ডিউটি ডক্টরকে অনেক কিছু বলছি যে এই হসপিটালে এরকম, বা আমি এরকম নাম্বার কেবিনে আসি, বা এই ধরনের কিছু কথা বলছি। উনি সে বোকা হয়ে গেছে শুনে। 4-5টা কথা বলছি, তার মধ্যে 3-4টাই মিলছে। আমি সবকিছু বলতেছি না কি বলছি, আমি অনেকের কয়েকজনের নাম বলছি, আমার মনে আছে। আমি এগুলো ভাইয়ার সাথে প্রথম, তো আমি কোমা থেকে যা দেখছিলাম, শুয়ে মনে হইতো যে আমি পুরো হসপিটালটাই হাঁটতেছি। ওইটা যে হসপিটাল ছিল সেটা না, মানে আমি যে দেখতাম সেটা হসপিটাল না, আমি দেখতাম একটা এলাকার ভিতরে, এইটাই আমার গন্ডি, এটাই আমার এলাকা, এটাই আমার থাকার জায়গা, এটাই আমার পরিবেশ, এটাই সবকিছু। এইখানে আমি ঘুরতেছি, দেখতেছি। আমি তোমাকে প্রশ্ন করতে চাই মাঝখান দিয়ে, আমি কিন্তু রেডিও লিসেনার থেকে বলি, মাঝে মাঝে আমি প্রশ্ন করি, হঠাৎ করে কথা আটকে দিই। বলো, তুমি কি এমন কিছু দেখতা, তুমি হাসপাতালে বেডে শুয়ে আছো, তুমি তোমাকে দেখতেছো? না, দেখছি। এরকম কিছু দেখতে তুমি? ওটা কিরকম দেখতে, মানে কি হতো? আমি আমার মতো দেখতেছি, কিন্তু ভয়ানক। মানে তুমি বিছানা শুয়ে আছো, সেটা ভয়ানক। তুমি তোমাকে দেখতেছো, আমি আমাকে দেখতেছি, কিন্তু সেটা আমার খুব মানে আটকে উঠতেছে। আচ্ছা, কি বলে ভাই, 12 দিন একটা লোক যদি ঘুমিয়ে থাকে, সেটা কিন্তু ডেঞ্জার বিষয়টা। মানে নন স্টপ 12 দিন ঘুমিয়ে থাকা সাধারণ কোনো ব্যাপার না। তুমি যে অন্ধকারে কিছু দেখতা,
আমার ফেস কালো দেখছো যেটা, সেটার ব্যাখ্যা কিন্তু আমাদের আছে। মানে ব্ল্যাক ম্যাজিক আমি বলবো যেহেতু আমার একটা ভুল হয়েছে জীবনে বিরাট, সেটার একটা অংশ সে দেখছে, আমাকে কালো দেখছে সে, এটা ব্যাড এফেক্ট হয়েছে। তুমি কি এমন কিছু ফিল করতা তুমি যখন সুস্থ হয়েছো? তার আগে বলে দিলি সিনাদেরকে, সে যে অসুস্থ হয়েছে, অসুখের যে সমস্যাটা কি ছিল, তার শ্বাসনালী বন্ধ হয়ে গেছিল। জি, টোটালি তার শ্বাসনালী বন্ধ ছিল এবং শ্বাসনালীর জায়গায় ছিদ্র করে পাইপ দেওয়া হয়েছে এবং একটা আলাদা এয়ার ফিল্টার তার গলায় লাগানো ছিল, যেটা বডির বাইরে ছিল। ওকে, সেটা দিয়ে সে এক্সট্রা ভাবে শ্বাস নিত, কৃত্রিম ভাবে সে শ্বাস নিত, তখন হাসপাতাল থেকে সে বের হয়ে আসে। ইভেন এখনো সে যে কথা বলে তার গলায় সাউন্ড হয়, রাইট, ওই যে আমরা যেটা নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম, জোরে জোরে সাউন্ড স্টিল এখনো। ওর তো ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, ওর গলাও চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই, একদম অন্যরকম ছিল। এটা তো ডাক্তার বলেছিল যে ভয়েস ব্যাক করবে না, ডাক্তার বলছে এটা কখনো সে সুস্থ হবে না, গলা সে বোবা থাকবে সারা জীবন। ডাক্তার বলছে সে বোবা থাকবে, আল্লাহ তাকে সুস্থ করছে। আচ্ছা, তুমি একটা প্রশ্ন করি, তুমি এমন কিছু দেখতা কিনা অন্ধকারে? এটাকে লাইফ আফটার ডেথ বলে। তুমি যেটা দেখতেছো, 98% লোক ওয়ার্ল্ডের আছে যাদের মধ্যে হয়েছে তোমার এই ধরনের ব্যাপারটা, তারা কিভাবে যেটা বললো কালো দেখতো। এর বাইরে তুমি কিছু দেখছো কিনা, এমন কিছু দেখছো কিনা যেটা মিরাকেল বলা যায়? মিরাকেলি আমি তো বললাম যে এই যে পুরা ইয়েটা আমি ঘুরলাম, পুরা হসপিটালটা আমি ঘুরতাম। কয়টা সিঁড়ি আছে আমার ঠিক মনে আসতেছে না, কিন্তু আমি কতগুলো সিঁড়ির কথা জানি বলছিলাম। এবং ভাই এই যে ব্যাপারটা, এটা কিন্তু ব্রেনের চরম একটা অধ্যায়। কারণ হচ্ছে আমি বলবো, সে যখন কোমায় ছিল তার ব্রেন কিন্তু জীবিত ছিল, কারণ ব্রেন যদি ড্যামেজ হয় মানুষ কিন্তু মারা যাবে। এটা টেলিকিনেসিস বলেন, টেলিপ্যাথি বলেন, এগুলোর চরম একটা অধ্যায়, যে অধ্যায় মানুষ আলফা বিটা গামা স্তর টেট্রা স্তরে পৌঁছায় যায়, কোমাতে চলে যায়। টেট্রা স্তর মানে হচ্ছে আপনি এখানে বসে সারা বিশ্ব ভ্রমণ করতে পারেন, বাস্তবে রিয়েল লাইফে বিশ্ব ভ্রমণ করতে পারবেন। মানুষ যদি বুঝতো মানুষ কি পারে, তাহলে অনেক কিছুই পৃথিবীতে আবিষ্কার হইতো, মানে অনেক কিছু হয়ে যেত ওয়ার্ল্ডে। এটা আস্তে আস্তে খুব স্লোলি গ্র্যাজুয়ালি যাচ্ছে। নাবি, তোমাকে জিজ্ঞেস করতে যাবো এটাই, তুমি এমন কিছু ফিল করতা কিনা সুস্থ হওয়ার পর, তোমার জ্ঞান ফিরছে, তোমার বিছানায় কিছু আছে, বিছানার নিচে কিছু আছে, বা টয়লেটে কিছু আছে, কিছু ফিল করতে কিনা? সেটা হচ্ছে আমি যখন কোমা থেকে ব্যাক করলাম, জি, সর্বপ্রথম আমি বলছিলাম যে আপুর কথা, যে ও কোথায়, আর ভাইয়ার কথা। তো পরে ওরা আসলো আমার সাথে দেখা করতে, ওখানে রেস্ট্রিক্টেড, সবাইকে একসাথে দেয় না ঢুকতে। তারপরে ওরা দুজন ঢুকছিল, আমি ভাইয়ার সাথে তখন কিছু কথা বলছিলাম, ভাইয়া আমাকে কিছু কথা বলছিল। সে যদি ভাইয়া বলবে অনেয়ারে, আমি বলবো না আর কি। আমি তখন এমনিও চোখের সমস্যা হয়ে গেছিলো আমার, কিন্তু চোখের সমস্যা আমার কভার হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি 4টা দেখতাম চোখে, একটা না 4টা দেখতাম, একজন মানুষকে 4 জন দেখতাম। এবং পরবর্তীতে ডাক্তার বললো যে চোখের এই সমস্যাটা যাইতে সময় লাগবে, কিন্তু আমি 6-7 দিনের মধ্যে রিকভার করছি। আমি এক পাশ আমার অবশ হয়ে গেছিল, বাম পাশটা। ডাক্তার বললো এটা আসলে ক্ষতি যেহেতু হয়ে গেছে, এটা কবে নাগাদ যে ঠিক হবে তা আমি বলতে পারতেছি না। ফিজিওথেরাপি এটা নিলে ঠিক হয়ে যেতে পারে, বাট আমি খুব ফাস্ট রিকভার করছি, খুব ফাস্ট, উইদিন আ শর্ট টাইম। ওকে। এবং পরবর্তীতে যেটা হইতো সেটা হচ্ছে আমি খুব অদ্ভুত একটা জিনিস দেখতাম মাঝে মাঝে, সেটা হইলো বাসার যে আয়না, মানে ড্রেসিং টেবিল, সেইখানে কোনো সমস্যা নেই, নর্মাল। এটা আমি কখনো কাউকে বলি নাই, বাট আমি ফিল করতাম, দেখতাম। বলি নাই, এমনি বলি নেই, ওরকম কোনো কারণ নাই। তো বাথরুমের আয়নাতে আমি নিজেকেই দেখতাম, বাট অদ্ভুত লাগতো, মানে মনে হইতো যে না এটা তো আমি না, মানে আমি নিজেকে দেখতেছি, বাট মনে হইতো যে এটা আমি না, এবং ভয় পাইতাম। বাথরুমের আয়নার দিকে তাকাইলেই ভয় পাইতাম, বিষয়টা এরকম। তো এখন ওইখান থেকে ফিরে আসার পরে শারীরিক প্রবলেমগুলো আমার খুব একটা সলভ হয় নাই। কত টাকা খরচ হলো আপনার এই ট্রিটমেন্টের জন্য? প্রায় 50 লাখ টাকা। ফাইন, এই কোশ্চেনটা এই জন্যই করেছি যে ব্ল্যাক ম্যাজিক করে, প্রথম কথা হচ্ছে সাইন্টিফিক্যালি আপনি এটাকে বিলিভ করবেন না, কিন্তু যদি আমরা রেশিওটা এভাবে চিন্তা করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে একজন মানুষ ব্ল্যাক ম্যাজিক করে তাকে 2 লাখ টাকা ম্যানেজ করে দিয়েছে। যদিও আমি একেবারেই মনে করি যে ইট ইজ কোয়াইট ইম্পসিবল, তবে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা রিলিজিয়নে যেহেতু এক ধরনের ব্যাপার আছে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেটা নিয়েও একটা বিশেষ হাদিস আছে এবং এটা নিয়েও কথা আছে, এটা নিয়ে সূরা নাজিল হয়েছে। তো এবং দেখবেন যে জিন ছাড়ানোর সময়ও কিন্তু এই সূরাগুলো পড়া হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি এটা 2 লাখ টাকা 3 লাখ টাকা বা একটা কিছু করলেন, ধর্মীয়ভাবে যদি বলে এটা অন্যায় করে, আপনার গেল 50 লক্ষ টাকার উপরে, এবং সবচেয়ে বড় কথা না, আপনার জীবনটাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়ে গেল। আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি এরপর থেকে আমাদের ব্যবসায়িক অবস্থা একেবারে খারাপ, গ্র্যাজুয়ালি একদম ডাউন হয়ে যাচ্ছি, জি বলতে গেলে, এবং বিনা কারণে, কোনো কারণ নাই, এবং এখন পর্যন্ত এক্সিস্টেন্ট। আমি এখন তোমার কেমন আছে, আব্বা আম্মা কেমন? হ্যাঁ, না এখন বর্তমান আব্বুর অবস্থা খুবই খারাপ। ওই অসুস্থতার সময়ই আব্বু অসুস্থ হয়ে পড়ছিল, ওই অসুস্থতাটা তার আজও পর্যন্ত রয়ে গেছে। এবং ও যখন সুস্থ হয় সাথে সাথে তার বাবা কিন্তু ব্রেন স্ট্রোক করে, এখনো বিছানায়। হ্যাঁ, ব্রেন স্ট্রোক করছিল, মাঝখানে উনি ভালো হয়েছিল, বাট ওইভাবে আর ভালো হয় নাই কখনো, মানে তার দুর্বলতাটা রয়েই গেছে এবং সে এখনো বিছানায়।
আমরা যে ডর ট্যারোট অনুষ্ঠানটা শুরু করেছি, আমরা তো প্রায় 20-এর কাছাকাছি পর্ব করে ফেললাম। আমরা কিন্তু একটা বিভিন্ন ধরনের মানে একটা মিসেলেনিয়াস টাইপের এক্সপিরিয়েন্সের মতো দিয়ে গেছি। আপনার মনে আছে কিনা আমরা যে নারায়ণগঞ্জে যে বোট ট্রিপটা করলাম, ওখানে একটা ছেলেকে আমরা পেয়েছিলাম আমাদের ট্রিপে, সে এতগুলো এই হাড়, তাবিজ, ব্ল্যাক ম্যাজিক করার যেসব এলিমেন্ট সেগুলো নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল এবং সে কান্না করতে করতে শেষ। সম্ভবত গার্লফ্রেন্ডলি কোনো একটা স্টোরি। আমরা বেশিরভাগের ক্ষেত্রে এরকম এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি যে গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, কিংবা পরিবারে একটা অশান্তি তৈরি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে 12টা বাজানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করে। এই যে প্র্যাকটিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে আছে, এটার আমরা আজকের এপিসোডটা প্রচার করে শুধু এটাই বলতে যাচ্ছি যে যারাই ব্ল্যাক ম্যাজিকগুলো করছেন তারা প্রস্তুত থাকুন, ক্ষতি আপনার হবেই। আমাদের অনেক রিকোয়েস্ট আছে, মানে মানুষ শুনতে চায়, ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে চায়। তো আজকে আমাদের এপিসোডের মাধ্যমে মানুষ কিছুটা হলো আইডিয়া পেলো। তো রেজা ভাই, আপনি তো বিশেষ রিকোয়েস্ট জীবনে একবারের জন্য এরকম একটা এক্সপেরিয়েন্সের মতো দিয়ে গেছেন, এরপরে কি আর কখনো এই ধরনের কারণ? আমি আর কখনো করি না কিবরিয়া ভাই, কিন্তু আমি একটা কথা বলবো, বাংলাদেশে যেহেতু রেডিও আমাদের এটা বাংলাদেশেই মানুষ শুনে, দেশের বাইরেও শুনে, ব্ল্যাক ম্যাজিক চাইলেও কিন্তু সবাই করতে পারবে না। ব্ল্যাক ম্যাজিক জিনিসটা সহজ না। আমরা যাই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন হুজুর বা বিভিন্ন কবিরাজকে টাকা পয়সা দেই, আশা করি যে কাজ হবে, আসলে কিন্তু হয় না আলটিমেটলি। যারা আমার কথা শুনতেছেন তাদের 100% মনে মনে ভেবে দেখেন আপনাদের কাজ হয়েছে কিনা। তো কাজ করার মালিক আল্লাহ। কোনো হুজুর কবিরাজ দরকার নাই, কোনো তাবিজ তবিজ এইসব লাগাবেন না। নিজের ইচ্ছা লাগাতে চান, আল্লাহ আপনাকে দিবে। এতক্ষণ যে কথাগুলো গেল, এগুলো কিন্তু আসলে ভৌতিক না, মানে ভয়ের কিছু নাই, জাস্ট বাস্তব ঘটনাটা আপনাদেরকে তুলে ধরার জন্য আজকের এই এপিসোডটা। রাইট। এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি ডর ট্যারোট পেজটিতে চলে আসার জন্য। ওখানে আমরা ফেসবুক যে লাইভ করেছিলাম সেটার ভিডিও দেওয়া আছে। এবিসি রেডিওর পেজে ফেসবুক লাইভ গিয়েছি আমরা এই স্পেশাল এপিসোডটা যখন শুরু করব তখন। এবং একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ডর ট্যারোট পেজে আমরা যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম করছি এবং খুব চ্যালেঞ্জিং করছি, আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমাদের যারা ভিউয়ার্স আছেন, আমাদের যারা লিসনার আছেন। একটু এদিক ওদিক ভুল হলে আমাদেরকে বিন্দু মাত্র ছাড় দেন না। হ্যাঁ, আমরা কষ্ট পাই তারা যখন বিভিন্ন আজে বাজে মন্তব্য করে, কিন্তু আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি, কারণ আপনারা এরকম মন্তব্য করেন বলেই আমরা সংশোধন করি নিজেদেরকে এবং পরবর্তীতে আরো বেশি সতর্ক থাকি, যেটা আপনার চাহিদা যেন পূরণ করে। সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশে এটাই ফার্স্ট। এবং আমার খুব ভালো লাগে, মানে রেজা ভাই আমি এই কথাটা বলা উচিত না রেডিওতে, তারপরও আমি বলতেছি, সেটা আমার খুব ভালো লাগে। আমি রেডিওতে 3টা অনুষ্ঠান করি এবং এই 3টা অনুষ্ঠানে দেখা দেখি আরো বেশ কিছু ওই রকম অনুষ্ঠান বিভিন্ন রেডিওতে হয়। হ্যাঁ, এটা আমার ভালো লাগে এই কারণে যে না, তাহলে এটা মানুষ পছন্দ করেছে, যে কারণে হয়তো হচ্ছে। ডর ট্যারোট মাত্র 20টা এপিসোড গেছে, এটা ডরের তো অনেক সময় হয়েছে, কিন্তু ট্যারোটে এটার দেখা দেখি আরো বেশ কিছু একই ধাঁচের শো বিভিন্ন রেডিওতে করার চেষ্টা করা হচ্ছে। আমি বরং এটাকে স্পেশালি ওয়েলকাম করবো যে না, ইয়েস, এটা লিসনাররা পছন্দ করেছে, যে কারণে আমি ওয়েলকাম করবো, আপনারা আসেন। ইভেন আমরা এটাও চাবো যারা নকল করতেছেন তারা আমাদের সাথে এসে সরাসরি আমরা কথা বলবো, বিট করুক, আমাকে বিট করেন, আমার সাথে বসেন, সরাসরি ডিসকাস। আমি আপনার সঙ্গে বলবো, আপনি আমার সঙ্গে বলবেন। আমরা হয়তো ভবিষ্যতে ডাইমেনশনটা হয়তো আরো এরকম হবে, চ্যালেঞ্জিং হবে। তো সেই জায়গা থেকে এই পেজটি হচ্ছে আমাদের সবচাইতে মানে আড্ডা বলেন, যোগাযোগ করা বলেন, আমাদের সঙ্গে কমিউনিকেট করা বলেন, আমাদের লাইভে যাওয়া বলেন, সবকিছুর কেন্দ্রবিন্দু। তো আপনারা যদি এটা করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের পেজে আসতে হবে www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ ডর ট্যারোট। এই ডর ট্যারোট পেজটিতে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। ইনবক্স করবেন, বিশেষ করে আমি বলবো যে যদি কোনো প্যারানরমাল ঘটনা থাকে আপনারা আমাদেরকে SMS করবেন, একটা ছবি দেবেন নিজের ইনস্ট্যান্ট সেলফি এবং ফোন নাম্বার সহ ইনবক্স করবেন। আমি এবং রেজা ভাই দুজনই ওখানকার পেজের অ্যাডমিন। আমরা যদি ইন্টারেস্টিং মনে হয়, যদি আপনাকে হেল্প করার মতো কোনো বিষয় হয়, নিশ্চয়ই রেজা ভাই আপনাকে হেল্প করবেন। একটা কথা বলে দিই, আমি কিবরিয়া ভাইকে আটকে দিলাম, সরি। না, নিশ্চয়ই। আমি আমার সাথে সবাই কন্ট্যাক্ট করতে চান, লাখের উপরে মেসেজ ইনবক্স চলে আসছে অলরেডি। আমি সবার সাথে এইভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না, কারণ আমি একা মানুষ, আপনারা ওদিক দিয়ে লাখ মানুষ, আমি পারতেছি না। তো আমি চাই প্রত্যেকটা মানুষকে হেল্প করতে। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমি হয়তো আমার একটা নাম্বার আমি পেজে দিতে পারি, যে নাম্বারটা মাঝে মধ্যে বন্ধ থাকবে, মাঝে মধ্যে খোলা হবে। তখন যারা ফোন দিবেন তাদেরকে পার্সোনালি আমি কোনো টাকা পয়সা নেই না, প্রথম কথা হচ্ছে আমি বিনা পয়সায় সবকিছু করি। সেক্ষেত্রে আমি হয়তো আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো, কিন্তু আমি কোনো বাবা না, এটা মনে রাখবেন। আমি একজন মূর্খ মানুষ, কিছুই জানি না। তারপরে যদি আপনারা ফোন দেন, দিতে পারেন আমাকে। ওকে, ফাইন। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা বলবো 5 মিনিটের একটা বিরতি নিচ্ছি, 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি, সাথে থাকবেন আশা করছি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর 89.2 89.2 কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ব্রেকিং নিউজ,
ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানে আইছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলান তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইলো। কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন। মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই, কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে। প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে। এ কি, ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে। জান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু। একে একে সব প্লেয়ারকে ক্রস করে ফিতা ছিঁড়ে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ, তখন মৌমাছির কি দোষ? আমরাস ক্যান্ডি, গাছে পাকি প্যাকে থাকে। হিপ হিপ হুররে, ফোনটা ধরো, মজা করে নেটে ভিডিও দেখো। লাইভ যখনই প্যাচের জিলাপি, চলুক ভিডিও, ফেসবুক আর সেলফি। অনেক অপডেটে কথা শুধু চলছে, সবাই সবাইকে কত কিছু বলছে। স্যামসাং ফোন আজ কিনে তুমি ফেলো, হাউসফুল বোনাস নিয়ে রবি চলে। রবির 1 নম্বর ডিজিটাল ভিডিও নেটওয়ার্কে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের নির্দিষ্ট স্মার্টফোনের সর্বোচ্চ 15 জিবি ইন্টারনেট, সাথে থাকছে 900 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে ও 300 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত robi.com.bd। রবি, তৈরি করছি নাম্বার 1 নেটওয়ার্ক। ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানে আইছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলান তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইলো। কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। ভাই, বিলটা জমা নেন না। হ্যাঁ, দেখতেছেন না কম্পিউটারে কাজ করতেছি। আধা ঘন্টা ধরেই তো লাইনে দাঁড়িয়ে আছি। চেঁচামেচি করবেন না, কাজ করতে দিন। ভাই, হটটনে দুটা না খেলে চিড়ার গোলাম খেলেন। মানে না, মানে আপনি কম্পিউটারে তাস খেলছেন, তাই একটু হেল্প করলাম। ছেলে কি কি বলে সব? হ্যাঁ, আপনার চশমায় কম্পিউটারের স্ক্রিন রিফ্লেক্ট করছে। যতক্ষণ ইচ্ছে খেলেন ভাই, আমাদের হাতে অনেক সময়, আমরা আছি। কি বলেন ভাই সব? ভাই তাস খেলুক, আমরা দাঁড়িয়ে থাকি নাকি? আপনি আওয়াজ তুললেই চাপা পড়বে ফাঁকা আওয়াজের চাপাবাজ। সো রিয়েল আওয়াজের জোর দিয়ে চাপাবাজি থামাতেই অ্যাটম গাম। অ্যাটম খাও, আওয়াজ বাড়াও। বন্ধুরা যেখানে, উড়াধুরা সেখানে, উড়াধুরা সেখানে, বন্ধুরা যেখানে, বন্ধুরা যেখানে, আমিও সেখানে। অনেক বন্ধু, বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য 129 টাকায় 2 জিবি ইন্টারনেট পেতে ডায়াল *123*129#। বন্ধুদের নম্বর 1 নেটওয়ার্ক, এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। Bangladesh back in this game thanks to the captain. Well, much to be worked for that. Dear listeners, মানুষের শরীরের 70 ভাগই পানি। তাই বিশুদ্ধ পানির জন্য ক্যাপ্টেন মাশরাফির ভরসা প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। তার কাছে শুনবো প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারই কেন? কারণ প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশনে ব্যবহৃত হয় অত্যাধুনিক মেশিনারিজ এবং স্টেট অফ আর্ট টেকনোলজি, যার মাধ্যমে 13টি স্তরে পানি বিশুদ্ধ করা হয়। এর রিভার্স অসমোসিস প্রক্রিয়া, আলট্রাভায়োলেট রে এবং ওজোন গ্যাস পানিকে করে সম্পূর্ণ নিরাপদ ও জীবাণুমুক্ত। তাই নিরাপদ পানির জন্য প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারেই আমার আস্থা। জানলেন তো, ক্যাপ্টেন মাশরাফির আস্থা প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। আর আপনার? প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল প্রাণ শক্তি। প্রিয় শ্রোতা, শুনছেন এবিসি রেডিও এবং এই মুহূর্তে যে কথাটি বলতে চাই, বন্ধুদের নাম্বার 1 নেটওয়ার্ক নিয়ে এসছে বেশি জোস একটি অফার। অনেক বন্ধুদের সাথে বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য *123*129# ডায়াল করলেই এয়ারটেল দিচ্ছে 2 জিবি ইন্টারনেট অনলি 129 টাকায়, 7 দিনের ভ্যালিডিটি সহ। সো ডায়াল *123*129# now and enjoy much fun and much more sharing with all the friends. ABC Radio.
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। রেজা ভাই আছেন আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় রেজা ভাই, আমি কিবরিয়াও আছি। আবির ভাই আজকে তার জীবনের অত্যন্ত দুঃসহ স্মৃতি কিছুটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, যেখানে ব্ল্যাক ম্যাজিকের যেই ইফেক্ট, যদি আপনি সায়েন্সের জায়গা থেকে বিষয়টিকে ব্যাখ্যা করেন তাহলে হয়তো বা বিষয়টা অন্যরকম ব্যাখ্যা দাঁড়াবে, বাট উনি যেভাবে আমাদের সামনে নিয়ে এসছেন ব্ল্যাক ম্যাজিক করার পরে ব্যাপারটা ওরকম হয়ে গেছে, সেভাবেই আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমরা বেসিক্যালি আজকে তিথিভাবিকে নিয়ে এসেছি তার ঘরের ভেতরের কিছু ঘটনা আপনাদেরকে জানানোর জন্য। অনেকেই মনে করেন যে রেজা ভাই অনেক আরামে থাকেন, তাকে দেখলেই ভূত ঠুত প্রেত এগুলা সালাম দিয়ে চলে। আসলে ব্যাপারটা তা না, রেজা ভাইও নিজেও অনেক সময় ভয় পান এবং সেই ঘটনাগুলো আপনাদের সামনেও পেজে শেয়ার করেন। একটা ঘটনা যখন আমরা বিরতিতে ছিলাম তখন আমরা বোধহয় ভাবি শেয়ার করছিলাম যে আপনাদের একটা মাত্র কন্যা, তাকে নিয়ে কিছুদিন আগে, আপনি যদি একটু বলেন আমাদের। হ্যাঁ, মাহভিন রেজা ওর নাম। এই ঘটনার সময় আমার বেবির এজ ছিল 2.5 বছর। আর ওর রাতবি যখন ডর ট্যারট নামে একটা প্রোগ্রাম শুরু করে, আমি সারা জীবনই ওকে ট্যারট কার্ডে কোনোদিন সাপোর্ট করিনি। আমি এখানে বলতে পারবো আমার হাজবেন্ড আগে খুব মজা করে ক্যাসিনো খেলতো, ও কিন্তু ক্যাসিনোর ডিজিট বলে দিতে পারতো যে কোথায় ওই বলটা গিয়ে কোথায় পড়বে বলতে পারতো। এটা আমি পার্সোনালি এটা দেখেছি। আমরা যখন দেশের বাইরে গিয়েছিলাম তখন আমি দেখেছি ও আমাকে উইন করে অনেকবার প্রুফ করেছে যে সে পারে। নেপালে ঘটনাটা মাঝখানে বলে দাও, নেপালে কি হয়েছিল? হ্যাঁ, আমি পরে বলতেছি। পরে আমি এই জন্য আমি ওকে বলতাম যে রাতবি হারাম কখনো আমি আমার ফ্যামিলিতে চাই না, যেহেতু আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, তো আমি চাই না আমার ফ্যামিলিতে কোনো ধরনের সমস্যা হোক। জিন আমি বিলিভ করি, কারণ আমি মুসলিম, আমি জিন বিলিভ করি যে জিন আমাদের আশেপাশে আছে, থাকে, সো আমাদেরকে ওভাবে চলতে হবে। আমি ওকে বলেছি যে রাতবি দয়া করে ট্যারট নিয়ে কোনো কিছু করবা না, আমি এগুলো পছন্দ করি না। আমার বেবি হওয়ার পর থেকে আমরা দুজনই খুব সুন্দর হ্যাপি লাইফ লিড করছিলাম, আগেও হ্যাপি ছিলাম, অনেক বেশি হ্যাপি ছিলাম। বেবি হওয়ার পর থেকে ও যখনই উল্টাপাল্টা কোনো কিছু করতো আমি দেখতাম আমার বেবির উপর সেটার খুব বেশি প্রভাব পড়ছে এবং আমার পার্সোনাল লাইফেও প্রভাব পড়তো। ও যখন ট্যারটে আসার একদিন পরে আমার বাচ্চার খুব জ্বর হলো। ট্যারট শো করার পরে মানুষের ট্যারট ট্রিট করতো সে কেউ রিকোয়েস্ট করলে। তো আমি ওকে বলছি যে রাতবি খুব ভয়াবহ কিছু আমাদের লাইফে আসতেছে, রেডি থাকো। তখন সে আমাকে বললো যে আমি তোমাকে বলে দিলাম আমাদের লাইফে কোনো খারাপ কিছু হবে না, ভয় পাও না। বাট আমার বেবির জ্বর হলো এবং খুব ভয়ঙ্কর জ্বর, যে জ্বর কোনোভাবেই কাটছে না। ওর একটা পর্যায়ে ওর গায়ের রঙও চেঞ্জ হচ্ছিল। পরে আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি কান্না করতে থাকলাম। আমার বাচ্চা নিয়ে আমি এই ডক্টর সেই ডক্টর দৌড়াদৌড়ি করছি, আমি যদিও ডক্টরের কাছে খুব কম যাই। তারপরে আমি আমার বেবিকে ঘুম পাড়ালাম একদিন। আমি দেখলাম যে ও ঘুম থেকে উঠে পাগলের মতো চিৎকার করতেছে আর দেয়ালের দিকে তাকাচ্ছে, 2 হাত বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে, বলছে, বারবার বলছে অ্যান্ট আসছে, অ্যান্ট আসছে, বাংলায় যেটাকে পিঁপড়া বলে, পিঁপড়া আসছে, সো মেনি অ্যান্ট ও বলতেছে। তা আমি ভয় পাচ্ছি, তখন রাতবি ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। আমি উঠে ওকে জড়ায় ধরলাম, ও তারপরও নিজের হাত ক্লিন করার চেষ্টা করতেছে, খুব শরীর ক্লিন করার চেষ্টা করতেছে। আমাকে বলতেছে মমি প্লিজ গো অ্যাওয়ে। আমার বেবি ইংলিশে কথা বলে একটু টুকটাক, ও বলছে গো অ্যাওয়ে মানে তুমি চলে যাও। আবার আমাকে হাক করতেছে, জড়ায় ধরতেছে। আবার পিঁপড়া, পুরা দেয়ালে পিঁপড়া, মাকড়সা, পোকামাকড় দেখতেছে। ও অনেক বেশি ভয় পাচ্ছিল। তারপরে আমার হাজবেন্ড রাতবিকে আমি ডাক দিলাম, চিৎকার করলাম যে তোমার জন্য আমার ঘরে উল্টাপাল্টা কোনো কিছু ঘটতেছে। তখন রাতবি ভয় পেয়ে গেল বাচ্চাকে দেখে। ও ভয় পেয়ে ও বাচ্চাকে জড়ায় ধরে আমাকে নিয়ে আমাদের বেডরুম থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর দেখলাম আমার বাচ্চার সাথে সাথে নর্মাল হয়ে গেল। মানে আপনি নিজেও ভয় পেয়ে গিয়েছিলেন? আমি বুঝতে পারছি তুমি কিছু একটা ঢুকছে যেটা এত শক্তিশালী ছিল কিবরিয়া ভাই, আমার পক্ষে সেটাকে বের করা সম্ভব না। এত শক্তিশালী কিছু ঢুকছিল যেটা আমরা যেটাকে বলি পঞ্চ মাথার যে জিনিস থাকে, মানে 5টা মাথা, মানে আমি 5 জন, তো আমার শক্তি সেটার বেশি। আমি একা আমার মতো শক্তি 5 জনের সাথে মারামারি করলে আমি পারবো না। তো যে জিনিসটা আসছে সেটা জঙ্গলি জাতের জিন, আমরা বলবো জঙ্গলি জিন। যে জিনটা যে কিছু থাকে না জঙ্গলি, যে জিনটা ছিল ষাঁড়ের মতো মাথা, 2টা শিং ছিল, এটা আমি বলবো, যদিও সাইন্টিফিক না ব্যাপারটা। ওই রকম জিনিস একটা আমার রুমে ঢুকছিল যেটা অনেক বেশি শক্তিশালী। না, এখানে কাহিনী আছে একটা। আমি 3rd ফ্লোরে তখন নতুন শিফট হয়েছে। আমাদের 3rd ফ্লোরে আমাদের বাসার নিচে 3 বিল্ডিংয়ের ডাস্ট ময়লা এক জায়গায় ফেলা হয়, ওই এরই ঠিক সোজাসুজি উপরে আমার বেডরুমটা। আমরা বাসায় ঢুকার কয়েকদিন আগে থেকে যখন আমি বাসার কাজ করানোর জন্য 3 তলায় যেতাম 3rd ফ্লোরে, তখন আমার বেবি ওই বেডরুমে ঢুকতে চাইতো না, শুধু বলতো মমি লুক ভাও আঙ্কেল আসছে। উইন্ডো শো করতো আমাকে, ওই উইন্ডো দিয়ে ডাস্টবিন দেখা যেত। আর আমি যখন বলতাম, আমি চালাকি করে একদিন সূরা
নাস সূরা ফালাক মোবাইলে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমার মেয়ে নিজে নিজে বলতেছে মমি লোক ভাও আঙ্কেল গন, দ্যাট মিনস ভাও আঙ্কেল চলে গেছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম মমি ভাও আঙ্কেল কোথায় আসে? সে আমাকে উইন্ডো শো করলো যে ভাও আঙ্কেল জাতীয় কোনো কিছু উইন্ডো দিয়ে আসে এবং যখনই আমি সূরাটা ছাড়ি ওটা চলে যায়। আচ্ছা, এই ভাও আঙ্কেল মানে হচ্ছে বোধহয় ও ভূতকে ভাও আঙ্কেল বলে না? ওকে, হ্যাঁ। এখন আমরা যখন রুম থেকে বেরোই তখন দেখলাম আমার মাহবিন খুবই নর্মাল হয়ে গেল। ওকে কোনোভাবেই আমি আমার ওই রুমের দিকে নিতে চাই না, পারছি না। ড্রয়িং রুমে গিয়ে সে যখনই আমার বেডরুমের ডোর দেখে তখনই সে ভয়ে আটকে উঠে আর চিৎকার করা শুরু করে। সে কথা বলতে পারে। সে বারবার তার বাবাকে বলছে বাবা ওই রুমে যাবে না, ওই রুমে ভাও থাকে। ভাও মিনস সে ভূতকেই মিন করছে, ভাও আঙ্কেল থাকে। কত বছর বয়স ওর? ওর 2.5 বছর ছিল তখন আর কি। এখন ওর বাবা তখন করলো কি, মোবাইল নিল, মোবাইল নিয়ে ও রোকেয়া টাইপের কোনো কিছু বা তার জানার কোনো কিছু ও ছেড়ে দিল পুরো বাসাকে নর্মাল করার জন্য। পরে আমি বাচ্চাকে ড্রয়িং রুমে ঘুম পাড়ালাম, তার বাবাও আর ওই রুমে যাচ্ছে না, সে ওই রুমে বাচ্চাকে ছেড়ে যাচ্ছে না। তারপরে আমরা 3 জন একসাথে থাকলাম ওই রুমে। এরপরে আমি আমার বাসায় কোরআন খতম করালাম ওই আমার বেডরুমে। কোরআন খতম করার পরে আমার বাচ্চার তখনও জ্বর ছিল আর বাচ্চাকে ওই রুমে নিয়ে গেলাম। কোরআন খতম করার প্রায় 5 মিনিট পরে আমার বেবি ওই রুমে ঢুকে একদম নর্মাল। ওকে, আচ্ছা রেজা ভাই, আমরা যত জানি যে ভাবির কাছ থেকে আজকে যেটা শুনলাম, ভাবি তো খুবই সায়েন্টিফিক মানুষ এবং এগুলো ধারে কাছেও যায় না। এক্স্যাক্টলি। এবং প্রথম দিকে আমাকে যে কি পরিমাণ, এটাকে আমি কি সুন্দর করে বলবো, আমি ঠিক শব্দ খুঁজে পাচ্ছি না, কারণ আই ডোন্ট নো, ভাবি আসলে প্রথম দিকেই, এটা আমি জানি যে কোনো মুহূর্তে আমাকে আবার সেই ঘটনা ফেস করতে হতে পারে, যেটা হচ্ছে যেই পরিমাণ প্রেশারের মধ্যে রাখতো এই অনুষ্ঠানটা নিয়ে। এখন আমাদেরকে সে অনেক বেশি সাপোর্ট করে, বাট এই সাপোর্টটা কতদিন যাবত যাবে আমরা ঠিক জানি না, যে কোনো মুহূর্তে আবার যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু ভাই, আপনি তো আজকে ভাবির কাছ থেকে আমরা যেটা শুনলাম, এছাড়াও বিভিন্ন রকমের অভিজ্ঞতা শিকার হয়েছেন আপনার বাসাতে। আজকে আপনি বোধহয় একটা ঘটনা বলবেন। বাচ্চার পায়ের মধ্যে পুরো বডি হলুদ হয়ে গেছিল, তিথি হয়েছিল না একবার হলুদ। সে আমাকে খুব বকা রাব্বি তোমার জন্য আজকে এটা, এর জন্য কিবরিয়া ভাই দায়ী, রেডিও দায়ী, ট্যারট কার্ড দায়ী, তুমি সব শুরু করছো দেখে এই অবস্থা। আমি রাতবিকে এক পর্যায়ে ঘর থেকে বের হয়ে যেতে বলছিলাম, তুমি বাইরে ঘর থেকে, মানে আমার কেমন অবস্থায় বাইরে হয়ে যাবে। তখন আমি বলছি তিথি দাঁড়াও, ওর পরে শরীর হলুদ তো সে ডাক্তার কাছে যাবে, ডাক্তার লাগবে না, আমি চেষ্টা করি একটু, সকালের মধ্যে সে সুস্থ হবে ইনশাল্লাহ, আমি তো বলছি। এবং সকাল হয়েছে, সে বাচ্চাকে বাথরুমে নিয়েছে, ওয়াশ করছে, দেখে এটা রং, বিছানার চাদরের রং লাগানো, সে হলুদ হয়নি। হলুদ মানে জন্ডিসের লক্ষণ, পুরো বডি হলুদ, মনে আছে তিথি? সকালে উঠে এদিকে মানে রঙই লেগেছিল নাকি? সেটা বিছানার চাদরের রং লেগেছিল, এমন চাদর ছিল, চাদরের রং ওঠার কথা না, কিন্তু আর কারো লাগেনি, শুধু ওরই লাগছে চাদর। হয়তো একটা অন্য কোনো সিম্পটম হয়ে সেটা বের হয়ে গেছে শরীর থেকে। রাতেবেলা আমরা সবাই কনফার্ম ছিলাম যে এটা জন্ডিস সমস্যা, বাট তাকে বলছি ইনশাআল্লাহ আমি দোয়া করবো আল্লাহ কাছে সুস্থ হয়ে যাবে। সে সকালে দেখে তার জন্ডিস না, এটা রং ছিল, মানে আপনাদের কারো লাগেনি, শুধু ওর লেগেছে, ওরই লেগেছে। সো ভেরি ইন্টারেস্টিং। আমরা এখানে একটা কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। সরি রাজা ভাই, আমরা আর পুরো নিব না, কারণ কিন্তু একটা আপনার স্টোরিটা আমরা অন্য নেক্সট এপিসোডে বলবো। ওকে, আমরা এখানে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে হন্টেড প্লেসগুলোতে যাই, আপনি বিলিভ করেন আর না করেন, আমাদের যে টিমটা ওখানে যায়, ঘোস্ট হান্টার টিম, আমরা 5-6 জন মিলে যাই, অনেক সময়ই আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হই। বিশেষ করে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে বলতে পারি, নারায়ণগঞ্জে যেই জুট মিলে আমরা যেখানে গিয়ে প্রায় আধা ঘন্টার মতো মুভ করেছিলাম, আমি ডেফিনেটলি শিওর ওখানে যদি কোনো ব্যক্তি একা, আমি আবারও বলতেছি রাত 12টা বাজতে হবে না, সন্ধ্যার সময় গিয়ে যদি একা মুভ করে, আর যে বিড়াল, আমি একদম 100% সায়েন্টিফিক মানুষ, এগুলো আমি একেবারেই ধারে কাছ দিয়ে যাই না, যে বিড়ালকে আমি যে অবস্থায় দেখেছি ওখানে মোবাইলের ফ্ল্যাশ বা ওরকম যে ঘটনাগুলো ঘটেছিল, একজন মানুষ যদি দেখে তাহলে সারা জীবনের জন্য এটা তার জীবনের জন্য ঘটনা হয়ে যাবে। সো আমরা এই কথাটা এজন্যই বলছি যে যেহেতু আমরা ধর্মীয় বিধান মানি, জিন, এসব ব্যাপার স্যাপারগুলো রয়েছে, খারাপ ভালো মন্দ জিনিসপত্র রয়েছে, এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে কখনো ট্রিভিয়া, কখনো ট্যাবু হিসেবে আমরা প্র্যাকটিসে থাকি। এই যে আমরা বিভিন্ন জায়গাগুলোতে যাই, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য যে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং শো, ট্যারট কার্ডটা আমরা করছি, আমরা লাইভ করি, আমরা যেটা বলছি সেটা আমরা করি, অনেকেই ওখানে অনেক ধরনের মন্তব্য করেন, কিন্তু একবারও কি একটু ভেবে দেখেছেন যে আমাদের ব্যক্তিগত জীবনে কত বড় একটা বড় ক্ষতির কারণ হতে পারে? আমরা যাই বাইকে করে, ইটস আ ভেরি রিস্কি ভেহিকল, আমাদের টিম যারা যায় ওরা এক ধরনের বনসই দিয়েই যায়, ওখানে যায়, আমরা স্টে করি, যাওয়া আসা মিলিয়ে আমাদের পুরো একটা রাত চলে যায় নিজের পকেটের পয়সা খরচ করে, এবং
নট অনলি দ্যাট, আমরা যেখানে যে এক্সপিরিয়েন্সের মুখোমুখি হই, অনেক সময় নেটওয়ার্ক থাকে না, অনেক সময় নেটওয়ার্কের ঝামেলা হয় এবং আপনারা ওইখানে অনেকেই খেপে যান। খেপে যাওয়ার পিছনের কারণ হচ্ছে অনেক বেশি ডিজায়ার তৈরি হয়, সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে, সে কারণে এটা। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো কোঅপারেশন, আমাদেরকে কোঅপারেট করুন, আমরা চাই ভালো কিছু দিতে আপনাদেরকে। এবং যদি এরকম হয় যে আপনার ঘর হন্টেড, আমাদেরকে খবর দিন, আমরা সেখানে গিয়ে ফিল্ডটা ধরতে চাই। আমরা বারবারই বলি ইটস নট আ সায়েন্টিফিক শো, এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নেন, কিন্তু এটা রিস্কি শো, ভেরি রিস্কি শো, অ্যান্ড প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। রেজা ভাই, যদি আপনার কিছু বলার থাকে আমরা আমার একটা জিনিস বলার আছে, আপনারা যারা আমার কথা শুনতেছেন, কখনো বাসায় ব্ল্যাক ম্যাজিকে ট্রাই করবেন না, এই ধরনের এমন কিছু ট্রাই করবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর। একটা ব্যাপার আমি সবাইকে বলতে যাচ্ছি, যে মাদ্রাসাটা আমরা যাব, সেই মাদ্রাসার প্লেস এবং কোথায় সেটা আমরা বলতে যাচ্ছি না। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ইনবক্স আসছে। মানে আপনি আগামীকাল শুক্রবারের যে ফেসবুক লাইভ সেটার কথা বলছেন? ফেসবুকের লাইভ শুক্রবার ঠিক 11:50 আমরা আমাদের পেজে পাবেন, .tarot পেজে লাইভটা দেখবেন। কারণ হচ্ছে আমি বলবো আমার জীবনে আজকে কিভাবে তো আমার সাথে অ্যাড হয়েছে এইসব ব্যাপারে, তো আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হবে এটা। কারণ আমি ফোন কল, যেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, ফোন কলটা যেটা কিপ্রিয়া ভাই পোস্ট করছে .tarot পেজে, আমার ভয়েসটা আছে, শুধু মহিলার ভয়েসটা নাই। যতটুকু আমি টের পাইছি কথা বলে বা বিভিন্ন অশুভ সংকেত পেয়ে, যেটা আমার জন্য ভেরি ডেঞ্জারাস। আমি জানি না আমি পারবো কিনা মুক্ত করতে, আমি নিজেও কনফিউজড। একটা কথা খেয়াল রাখবেন, বিকাল থেকে মানে জুম্মার নামাজের পর থেকে প্রতিটা ক্ষেত্রে আপনার লাইভে থাকবো, আমাদের এই ডর পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমি পেজের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, www.facebook.com/dortarot, বানানটা হবে ঠিক এরকম, DAARTAROT .tarot। এটা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, যেটাতে 1 লাখের উপরে লাইক আছে, সেটা আসল পেজ, বাকিগুলো নকল পেজ। এটি হচ্ছে আমার কথা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ডর মানে